সো আজকে আমরা শুরু করব থিওরি অফ ফিজিক্স, অর্থাৎ ফিজিক্সের বিভিন্ন সূত্রের থিওরিটিক্যাল প্রমাণগুলো আমরা মূলত আজকে আমরা শিখব। অর্থাৎ আমরা ফিজিক্সের কিছু কমন সূত্রগুলো মোটামুটি প্রত্যেকটা অধ্যায়ে পড়ে আসছি। আজকে আমরা সেই সূত্রের প্রমাণগুলো সম্পর্কে জানব এবং সেই সূত্রের প্রমাণগুলো কিভাবে পরীক্ষার মধ্যে তোমাদের লিখতে হবে সেই সম্পর্কে আমরা আজকে জানব। আজকের শীটটা তোমাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হতে পারে, একটু অন্যরকম মনে হতে পারে, কারণ ফিজিক্সে এর আগে তোমাদের আমি বিভিন্ন সূত্রের প্রমাণ কিছু কিছু সময় মাঝে মাঝে করাইছিলাম, কিন্তু সম্পূর্ণ বইয়ের বিভিন্ন ইম্পর্ট্যান্ট সূত্রের প্রমাণগুলো আমি করাইনি। আমি তোমাদের বলছিলাম ক্লাস 10-এ তোমাদের আমি থিওরি অফ ফিজিক্স নামে একটা শিট দিব। সো আজকে মূলত আমি আসলে সেই শিট থেকেই বিভিন্ন থিওরির প্রমাণগুলো শিখব, সেগুলোকে কীভাবে থিওরিটিক্যালি প্রমাণ করা হয় সেগুলো মূলত আমরা আজকে জানব। এখানে একটা বিষয় তোমাকে আমি একটু বলে রাখি, সেটা হলো থিওরি অফ ফিজিক্স শিটের মধ্যে তোমরা যে সূত্রের প্রমাণগুলো শিখবা সেই প্রমাণগুলো একটু ডিটেলস টাইপের। এর অর্থাৎ বিভিন্ন সূত্রের প্রমাণগুলোকে আমরা কিছু ডিটেলস লেখার মাধ্যমে, বিভিন্ন গাণিতিক ক্যালকুলেশন করার মাধ্যমে সেগুলোকে আমরা প্রমাণ করব এবং সেই প্রমাণগুলো আমরা দেখব। এখন এই শিটটা পড়ে বা এই সূত্রের প্রমাণগুলো শিখে আমাদের কি লাভ হবে তা আমাদের এখন একটু জানতে হবে। ফার্স্ট অফ অল, এই শিটে তোমাদের মোটামুটি আমি 15 থেকে 18টা বিভিন্ন সূত্রের প্রমাণ দিয়ে রাখছি। সো 15 থেকে 18টার মধ্যে থেকে তোমাকে কমপক্ষে 12 থেকে 14টা তো পড়তেই হবে। সো 12-14টা থিওরি তুমি যদি এখান থেকে ভালো মতো পড়তে পারো, তাহলে পরীক্ষার মধ্যে অনেক সময় গ কিংবা ঘ নাম্বারে বিভিন্ন সূত্রের প্রতিপাদন চায়, অর্থাৎ বলে দেয় যে উপরে উল্লেখিত ব্যবহৃত সূত্রটি গাণিতিক বিশ্লেষণ করো কিংবা প্রতিপাদন করো। এরকম মাঝে মাঝে কিছু কিছু সময় কোশ্চেনে আসে, তবে এটা আসলে এভরি কোশ্চেনে আসে না, খুব কম আসে। বলতে পারো তুমি 8টা সৃজনশীলের মধ্যে 1টা বা 2টা সৃজনশীলের মধ্যে মাঝে মাঝে সূত্রের প্রমাণ ব্যাপারটা আসে, অর্থাৎ তখন তোমাকে সেই সূত্রের প্রতিপাদন করতে বলতে পারে। এই জন্য প্রকৃতপক্ষে তোমাদেরকে আমি তোমাদের ফিজিক্স বই থেকে প্রায় 15টা থেকে 18টা মতো বিভিন্ন ইম্পর্টেন্ট সূত্রের সেই প্রমাণগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। আজকের ভিডিওটা আমি বোর্ডে করছি না, জাস্ট আমার কাছে তোমাদের জন্য আমি যে শীট তৈরি করে রাখছিলাম সেই শীট থেকে শুধুমাত্র তোমাদেরকে আমি এখন দেখাই দেব যে কীভাবে সূত্রের প্রমাণগুলো করতে হয়। কেননা এই সূত্রের প্রমাণগুলোর মধ্যে প্রচুর ডিটেলস লিখতে হয়, আর ডিটেলস বোর্ডে লিখে সেভাবে করে বোঝানো আমার পক্ষে আসলে খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। দ্যাটস ওয়াই আমি এখন তোমাদেরকে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের আমি শীটের উপর বেস করে করাবো, অর্থাৎ আমি তোমাকে বুঝিয়ে দিব এবং সূত্রের প্রমাণগুলোকে কীভাবে করে করতে হবে, কোনটা কীভাবে পরীক্ষার মধ্যে আসতে পারে সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। খুবই সোজা বিষয়, এখানে খুব বেশি কঠিন লাগবে না, খুব সহজেই তোমরা বুঝতে পারবা। তবে তোমাদের কাছে আমি যেটা বলবো প্রথমে সেটা হলো, তোমরা বিভিন্ন সূত্রের প্রমাণ যখন আমার এখান থেকে দেখবা এবং সাথে সাথে সেটা সুন্দরভাবে ফিজিক্সের নোট খাতার মধ্যে এটা তুলে ফেলবা। আমি আবারও বলতেছি, এই থিওরি অফ ফিজিক্স শিটটার তোমাকে কিন্তু এর আগে আমি কখনোই দেই নাই। যদিও এই শিটের কিছু কিছু সূত্রের প্রমাণ আমি তোমাকে প্রিভিয়াস ইয়ারে টুকটাক করাইছি, সবগুলো ওরকম ভালো মতো আমি করাই নাই। আজকে আমি ফিজিক্স বই থেকে যতগুলো ইম্পর্টেন্ট সূত্র এবং তার প্রমাণ বা তার প্রতিপাদনগুলো মোটামুটি পরীক্ষাতে আসে তার প্রায় সব কিছুই আমি আমার শিটের মধ্যে লিস্ট করে রাখছি। সেই শিটটা তোমাকে আমি এখন প্রমাণটা করব। সো তুমি যে কাজটা করবা, আমি আবারও বলতেছি, তোমাদের প্রথম কাজ থাকবে সেটা হলো তোমরা এই থিওরিগুলো ভালো করে প্রথমে আগে বুঝবা, বুঝার পরে সেগুলোকে নোট খাতার মধ্যে লিখে ফেলবা। তারপরে কোনটা কোনটা পড়তে হবে, কোনটা কোনটা বাদ দিতে হবে সেটা না হয় আমি পরেই বলে দিব না। তবে আজকে সেটা খুব ইম্পর্টেন্ট, কেননা ধরো তোমার একটা সৃজনশীল কমন পড়ছে পরীক্ষাতে, দেখা গেল তুমি ক খ গ 3টা পারো, বাট ঘ নাম্বার তুমি পারো না। দেখা যাবে কি জাস্ট তুমি ঘ নাম্বার না পারার কারণে তোমার কিন্তু পুরোটা সৃজনশীল তোমার কিন্তু অ্যান্সার করার প্রতি কোনো ইন্টারেস্ট কাজ করবে না, ইভেন অ্যান্সার করলেও তুমি এখান থেকে ফুল মার্কস পাবা না। সো এই সকল বিষয়ে যদি চিন্তা করা যায় তাহলে অবশ্যই থিওরি অফ ফিজিক্স নামক শিটটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, কেননা এখান থেকে পরীক্ষাতে যেহেতু 1টা বা 2টা থিওরি আসতেই পারে, সেহেতু আমাদের এই সম্পর্কে একটু ভালো একটা ধারণা রাখাটা কিন্তু খুবই জরুরি। ঠিক আছে, যেগুলা বইয়ের মধ্যে আছে তার মধ্যেও কিছু কিছু থিওরি এখানে আছে, এবং যেগুলার এর প্রতিপাদন তোমাদের বইয়ের মধ্যে টোটালি দেওয়া নাই সেগুলোও এখানে আছে। অর্থাৎ মোটামুটি যতগুলো লাগবে সব কিছুরই আমি একটা নোট তৈরি করছি এবং সেই নোটটা তোমাকে আমি এখন আলোচনা করব। বিভিন্ন থিওরিগুলোকে কীভাবে আমরা প্রমাণ করব, তাদের ক্যালকুলেশনগুলো কীভাবে এবং তাদের লাইনগুলো কীভাবে তা তোমাকে আলোচনা করব। সো আমি তাহলে আজকে শুরু করতে যাচ্ছি থিওরি অফ ফিজিক্স। সো শুরু করা যাক।
আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমরা একটা সূত্রের প্রমাণ প্রথমে আমরা শিখব, সেটা হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তোমাকে আমি এটা ফিজিক্সের খুব সাধারণ উপায়ে আমি এটার প্রমাণটা দেখাবো। যদিও এই সূত্রের প্রমাণগুলোকে ক্যালকুলাস পদ্ধতিতে করা যায়, কিন্তু ক্যালকুলাস পদ্ধতি তোমাদের এই লেভেলে টোটালি নাই। এবং ক্যালকুলাস সম্পর্কে তোমরা হাই লেভেলে জানতে পারবে, ইন্টারমিডিয়েট লেভেলে ম্যাথে বা ফিজিক্সে এগুলো সম্পর্কে তোমাকে প্রচুর আলোচনা করা হবে সেখানে। সো আমি তোমাদের লেভেলের উপর বেস করে এই সূত্রের প্রমাণগুলোকে খুব সহজে করার চেষ্টা করতেছি। সো আমরা দেখব যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সূত্রের প্রমাণটা কীভাবে করা যায়। আমি আবারও বলতেছি, প্রত্যেকটি সূত্রের প্রমাণে তোমাকে পর্যাপ্ত পরিমাণ তোমাকে ডিটেলস লিখতে হবে, তোমাকে ব্যাখ্যা লিখতে হবে, প্রয়োজনীয় চিত্র রাখতে হবে, এবং অবশ্যই গাণিতিক ক্যালকুলেশন তোমাকে করতে হবে। ঠিক আছে, বিভিন্ন ইকুয়েশন করতে হবে, ইকুয়েশন করার মাধ্যমে লাস্টে তোমাকে প্রমাণ দেখাইতে হবে যে আমি এই সিস্টেমে আমি এই সূত্রটাকে প্রমাণ করলাম। এটা হলো মূল কনসেপ্ট বিভিন্ন থিওরিকে প্রমাণ করার জন্য। সো দেখা যাক আমরা কি করতে পারি। সো তুমি দেখতে পাচ্ছ এখানে একটা বস্তু আছে, ইউ আদি বেগে বস্তুটা টি সময় পর এ ত্বরণ নিয়ে শেষ বেগ ভি প্রাপ্ত হয়। এটা একটা ডিটেলস। ধরো একটা বস্তু, একটা এই বস্তু আছে, সেই বস্তুটা একটা বেগ অর্জন করলো এবং একটা নির্দিষ্ট সময় পর দেখা যাবে কি বস্তুটা এক অবস্থান থেকে অপর একটা অবস্থানে পৌঁছাবে, এবং অবশ্যই এক্ষেত্রে কিন্তু তার বেগের একটা পরিবর্তন আসবে। দ্যাটস আমরা এখান থেকে কিন্তু ত্বরণটাকে নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এখানে ডিটেলসটা কি বুঝতে পারলাম, যে আমরা মনে করলাম যে ধরি বা মনে করি ইউ আদি বেগে কোনো একটা বস্তু টি সময় পর এ ত্বরণ নিয়ে শেষ বেগ ভি প্রাপ্ত হয়। এখন তাহলে টি সময়ে বেগের পরিবর্তন কি হবে? টি সময়ে বেগের পরিবর্তনটা কি হবে? শেষ বেগ থেকে আদি বেগটা অবশ্যই আমরা কি করব? বাদ দিব। তাহলে আমরা পরিবর্তন মানে কি বুঝি? যে পরটা থেকে আগেরটা বাদ। সো আমরা সেটাই লিখলাম। দেখো এখানে লেখা আছে টি সময়ে বেগের পরিবর্তন হয় ভি মাইনাস ইউ। এখন যদি তোমাকে ত্বরণের কথা বলা হয়, আমরা জানি বেগ পরিবর্তন বা বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। তোমরা জানো যে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটা একটা কমন সূত্র। দেন আমি এখানে কোনাকুনি গুণ করছি, বুঝতেই পারছো, ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, দেন ইউটা বিয়োগ ছিল এবার সেগুলো যোগ হয়ে গেছে। অর্থাৎ আমি কিন্তু আমার সূত্রটাকে প্রমাণ করে হয়ে গেছে, অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। অর্থাৎ ভি মানে কি? শেষ বেগ, ইউ মানে আদি বেগ, এ মানে ত্বরণ, টি মানে সময়। এটা আমাদের মূল সূত্রের প্রমাণ। তবে যদি বস্তুটা শুরুতে স্থির থাকতো, তার মানে যদি বস্তুটা শুরুতে থেমে থাকতো, সেক্ষেত্রে কিন্তু ইউ এর মানটা কিন্তু তখন কিন্তু আমরা শূন্য কল্পনা করতাম। যখন ইউ এর মান শূন্য হইতো তখন কিন্তু আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি আর পেতাম না, তখন আমরা পেতাম ভি ইকুয়াল টু জাস্ট এটি। ভি ইকুয়াল টু জাস্ট এটি, এটাকে আমরা বলতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু টি। ভি ইজ প্রপোর্শনাল টু টি। পরীক্ষার মধ্যে এটা কয়েকটা ভাবে আসতে পারে। প্রমাণ করো যে ভি ইকুয়াল টু এটি, অথবা প্রমাণ করো যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, অথবা প্রমাণ করো যে শেষ বেগ সময়ের সমানুপাতিক। শেষ বেগ সময়ের সমানুপাতিক। সো বিষয়গুলো খেয়াল রাখবা, যেভাবে আসুক না কেন তুমি তোমার সিস্টেমে থিওরিটাকে সুন্দরভাবে প্রমাণ করবা, এবং অবশ্যই প্রত্যেকটা থিওরি পড়ার সাথে সাথে তুমি সেটাকে লিখে ফেলবা, তাহলে তোমার একবার সম্পূর্ণটা লেখা হয়ে যাবে। সো নেক্সট থিওরিতে আমরা এখন যাব। ওকে, আমরা দেখতে পাচ্ছি এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ ইটি স্কোয়ার। এই সূত্রটা আমরা সবাই জানি। ইভেন আমি এই থিওরি ফিজিক্সের মধ্যে যতগুলো সূত্র সম্পর্কে আলোচনা করব, সব সূত্র আমরা সবাই জানি। আমরা সবাই ক্লাস 9-এ, আমরা সবাই ক্লাস 10-এ সব সূত্রে ঘুরে ফিরে আমরা সব পড়ে আসছি, এবং এগুলো বিষয়ে আমাদের জন্য খুব জানা। সো সেগুলোই কি আমরা খালি বিভিন্ন প্রমাণের মাধ্যমে দেখবো কীভাবে করে সূত্রগুলোকে প্রতিপাদন করা হয়। তো দেখতে পাচ্ছি এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ ইটি স্কোয়ার, এই সূত্রটাকে আমাকে এখন প্রমাণ করতে হবে। সেম আগের অঙ্কটার মতনই, মানে আগের থিওরিটার মতনই। একটা বস্তু আছে, বস্তুটা ইউ আদি বেগে টি সময় পর এ ত্বরণ নিয়ে শেষ বেগ ভি প্রাপ্ত হয়েছে। তবে এখানে একটা নতুন বিষয় কি, যে যেহেতু বস্তুটা একটা অবস্থান থেকে অপর একটা অবস্থানে, অর্থাৎ নির্দিষ্ট দিকে পরিপাশের সাপেক্ষে বস্তুটা যেহেতু তার অবস্থান পরিবর্তন করেছে, সেহেতু কিন্তু বস্তুটির স্মরণ ঘটেছে। বুঝতেই পারছো, আমরা জানি নির্দিষ্ট দিকে পরিপাশের সাপেক্ষে যখন কোনো একটা বস্তু তার অবস্থান পরিবর্তন করে তখন তাকে কি বলা হয়? স্মরণ বলা হয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডিসপ্লেসমেন্ট। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম এখান থেকে, যে এখানে ইউ আদি বেগে যে বস্তুটা ছিল, সেই বস্তুটা একটা নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর বস্তুটা শেষ বেগ ভি প্রাপ্ত হয়েছে। এই কথাগুলোই আমি এখানে ডিটেলস আকারে লিখছি। ওকে, এখন আমি একটা কথা সেটা লিখতেই পারি, বা যেটা আমরা জানি আগে থেকে, যে ধরি ওই সময়ে বস্তুটি এস দ্রুত অতিক্রম করে, যেটা আমি বললাম যে যেহেতু বস্তুটা একটা নির্দিষ্ট দিকে তার অবস্থান পরিবর্তন করেছে, তাহলে সেটা এটা কী হবে? একটা স্মরণ হবে। তাহলে সুতরাং বস্তুটির গড় বেগ ভি বার ইকুয়াল টু এস বাই টি। আমরা কিন্তু গড় বেগের সূত্রটা কিন্তু জানি,
ঠিক আছে, ভি বার ইকুয়াল টু এস বাই টি। দেন আমি এখানে কোনাকুনি গুণ করলাম, তো এস ইকুয়াল টু ভি বার টি, এটাকে আমি ইকুয়েশন 1 ধরলাম। এরপর আবার বস্তুটি ত্বরণে চলে, বলে গতিবেগ হবে এর আদিবেগ এবং শেষ বেগের গাণিতিক গড়ের সমান। এখন তোমাকে যদি গড় বেগ বের করতে বলা হয়, তুমি কি করবে? দুইটা বেগকে যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করবা, এটাই তো গড় বেগ বের করার সিস্টেম। আমি ঠিক ওই কাজটাই করলাম, যে যেহেতু এখানে গড় বেগ আমাকে বের করতে হবে, অর্থাৎ এই ভি বার মানে কি? দুইটা বেগের যোগফল, এই বেগ এবং এই বেগের যোগফল তার অর্ধেক, এটাকে আমরা কি বলবো? গড় বেগ বলবো। সো আমি লিখলাম ভি বার ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2, এটা কিন্তু লিখতেই পারি গড় বেগের সংজ্ঞা অনুযায়ী। এখন কথা হচ্ছে আমরা ভি বারের একটা মান বের করছি সমীকরণ 2 এ, ইউ প্লাস ভি বাই 2। এই যে ভি বারের মানটা, এই ভি বারের মানটা আমরা এই যে দেখতে পাচ্ছ 1 নং সেখানে বসাই দিব, অর্থাৎ 2 নং এর মান 1 নং এ বসিয়ে পাই। বুঝতে পারছো? ভি বারের মান কত? ইউ প্লাস ভি বাই 2। এই ইউ প্লাস ভি বাই 2 আমরা এই ভি বার এখানে আমরা মানটা বসাই দিব। সো ভি বারের এখানে আমি মানটা লিখলাম। আমাদের এখানে এস ইকুয়াল টু ছিল, ভি বারের জায়গায় লিখলাম ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি। তাহলে এইটুকু পর্যন্ত তোমরা জানো যে এইটুকুও কিন্তু একটা সূত্র, তাই না? এটা কিন্তু নিউটনের সেকেন্ড সূত্র, এর মধ্যে কিন্তু এটা আসে। নিউটনের গতির প্রধানত 4টা সূত্র ছিল, তার মধ্যে এটা কিন্তু সেকেন্ড সূত্র। যদি পরীক্ষাতে এই পর্যন্ত প্রমাণ করতে বলতো তাহলে আমি এই পর্যন্ত করার পর স্টপ করতাম, বাট আমাকে এখানে প্রমাণ করতে বলছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো আমাকে এরপরেও আরও কিছু কাজ করতে হবে। আশা করি এই পর্যন্ত তোমরা একদমই ভালো মতো বুঝতে পারছো। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কারো কোনো প্রবলেম থাকার কথা না। আমি আবার একটু রিভিউ করছি আমি কী করছি। প্রথমে আমি কিছু ডিটেলস দেখছি যে চিত্রের আলোকে, তারপরে আমি গড়বেগ সমান লিখলাম, তারপরে আমি সেখান থেকে গড়বেগ বলতে কী বুঝি? দুইটা বেগের যোগফল ভাগ 2, এবং সেই একটা মান আরেকটা জায়গায় আমরা সমীকরণের মতো করে যেভাবে আমরা ম্যাথ করি সেভাবে করে আমরা মানগুলোকে বসায় দিয়েছি। বসায় দেওয়ার পর আমি একটা সমীকরণ তৈরি করলাম, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটাকে আমি সমীকরণ 3 ধরলাম। এরপর আমাকে কিছু কাজ করতে হবে। আরেকটা ব্যাপার তোমাকে আমি আবার একটু বলে রাখি যে থিওরিগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হলো থিওরিগুলা ঠিক সায়েন্টিস্টরা বা আসলে যখন তুমি নিজে প্রমাণ করবা তখন তোমাকে একটা নির্দিষ্ট ধারাবাহিকতায় ফলো করে তোমাকে এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ এটা কিন্তু কোনো নর্মাল কোনো ম্যাথ না যে তুমি ম্যাথগুলোকে তোমার নিজের ইচ্ছা মতো করে খেয়াল খুশি মতো করে যে কোনো সূত্র ফেলে তারপর তুমি সেটাকে প্রমাণ করে ফেললা। থিওরিগুলোকে একটা নির্দিষ্ট ওয়েতে তোমাকে প্রমাণ করতে হবে। এখানে আমার মনে হয় যে তোমার উল্টাপাল্টা কাজ না করাটাই সব থেকে বেস্ট হবে। একবার যেভাবে আছে তোমরা ঠিক সেভাবেই করে পরীক্ষা আমাদের লেখার চেষ্টা করবা, তাহলে তোমাদের থিওরিগুলো গোছানো থাকবে এবং খুব সুন্দরভাবে বিষয়গুলো প্রমাণ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা দেখবো যে আমাদের মূল যে সূত্রটা যেটা আমাকে প্রমাণ করার কথা ছিল এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমরা ফাইনালি কীভাবে প্রমাণ করতে পারি। এই পর্যন্ত সমীকরণ 1, 2, 3 এটা আমাদের কাজে লাগবে, এই পর্যন্ত আমরা প্রমাণ করে রাখলাম। নেক্সট দেখা যাক আমাদের। একই সাথে আমরা জানি যে সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে কী বলা হয়? ত্বরণ বলা হয়। তার মানে ত্বরণের সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, কোনাকুনি গুণ করলাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওই যে প্রথমটা প্রমাণটা। এখন এই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি বের করছি না আমরা যে কাজটা করবো দেখো, এটাকে আমরা সমীকরণ 4 ধরলাম। এই 4 নং এর মান ভালো করে টাকা দেখবা, 4 নং আমরা কার মান বের করছি? ভির মান বের করছি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভির মান কত? ইউ প্লাস এটি। এই 4 নং এর মানটা আমরা এই 3 নং দেখতে পাচ্ছ, এই 3 নং এর এখানে আমরা বসাবো। আমাদের আগের পৃষ্ঠায় যে 3 নং ছিল সেই 3 নং এর মধ্যে যেখানে ভি ছিল আমি একটু দেখাচ্ছি, এই দেখো আমাদের এখানে একটা কিন্তু ভি লেখা ছিল, এই ভি এর জায়গায় আমরা এই ভির যে মানটা বের করলাম 4 নং থেকে সেই মানটা বসাবো, অর্থাৎ 4 নং এর মান 3 নং এ বসিয়ে পাই। সো আমি এখানে মান বসিয়ে দিছি। আমাদের ওখানে কি লেখা ছিল মনে করে দেখো, ওখানে লেখা ছিল এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আমি ওই ভির জায়গায় জাস্ট ইউ প্লাস এটি এখানে লিখে দিছি। তারপরে ইউ আর ইউ যোগ করলে 2u, তারপর এখানে আমি সেপারেশন করছি। সেপারেশনটা তোমাদের আমি একটু দেখাই দিই, তোমরা এটা করে বুঝবা আশা করি। তারপরে আমি এখানে একটু এক্সট্রা একটু দেখাচ্ছি। এস ইকুয়াল টু, যদি আমি ইউ আর ইউ যোগ করি তাহলে আমি এখান থেকে কী পাবো বলো দেখি? 2u পাবো প্লাস এটি বাই 2। পাশে তো আমাদের টি ছিল, টি থাকলো। আমরা কাজ করি এই টির সাথে ওপরে সব কিছুকে গুণ করে দিই, লবকে গুণ করে দিই। তাহলে দেখো আমরা কী পাবো? এস ইকুয়াল টু 2ut প্লাস এটি, আর একটা টি বাইরে থেকে গুণ করলে টি স্কোয়ার বাই 2। এবার আমরা যে কাজটা করবো এখানে সেপারেট করে দিব। কিভাবে? 2ut বাই 2 প্লাস এটি স্কোয়ার বাই 2। বুঝতে পারছো? এরপরে দেখো এখানে একটু ভালো করে তাকায় দেখবা, এই 2 যখন কাটাকাটি যাবে থাকবে এখানে শুধুমাত্র ut প্লাস, আর এখানে মনে একটা 1/2 আমরা লিখতেই পারি, মানে হাফ এটি স্কোয়ার। বাস আমাদের কিন্তু আমাদের এইটা প্রমাণ হয়ে গেছে। আমি এখান থেকে এখানে সরাসরি লিখছি। তুমি চাইলে আমার মতো করে যেটা আমি যে এখন করে দিলাম এভাবে করে ভেঙে তুমি এখানে করে চাইলে দেখাতে পারো, যেভাবে তোমার খুশি। সরাসরি করলেও করতে পারো, বিষয়টা যদি তুমি বুঝে নিতে পারো। আচ্ছা, সেম কথা যদি আমাদের একদম শুরুতে আমাদের একটা বস্তু ইউয়াদেবকে কিন্তু চলতে শুরু করছিল, যদি সেই বস্তুটা যদি থেমে থাকে, অর্থাৎ সেই বস্তুটা যদি স্থির হয়ে থাকে,
তখন কিন্তু আদিবেগ শূন্য, তার মানে তখন কিন্তু ইউ এর মান অবভিয়াসলি জিরো। তার মানে আমাদের এই যে সূত্রটা আমরা প্রমাণ করলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে কিন্তু ইউ এর মান তখন কিন্তু আমরা শূন্য বিবেচনা করব। যদি ইউ এর মান শূন্য ধরা হয় তাহলে শূন্যর সাথে টি গুণ করলে জিরো হয়ে যাবে, তাহলে থাকবে শুধুমাত্র এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, যেখানে এ অথবা হাফ উভয়ই কিন্তু কনস্ট্যান্ট বা কি বলে এটাকে ধ্রুবক বলা হয়। তার মানে আমি লিখতে পারি এস ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এস ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। এর অর্থটা কি? এর অর্থ হলো যে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ সরণ সময়ের বর্গের সমানুপাতিক। পরীক্ষা মধ্যে এভাবে আসতে পারে যে প্রমাণ করা যায় বা গাণিতিক প্রতিপাদন করা যায় যে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। অথবা আমি এই লাইনটাকে চাইলে আমি কিন্তু এভাবে লিখতে পারি, একটু তাকায় দেখবা যে রুট এস ইজ প্রপোর্শনাল টু টি। কেননা তোমরা জানো যে এই স্কোয়ারটা এই পাশে আসলে এক পাশ থেকে আরেক পাশে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা আরেকটা লাইনেও আরেকটাভাবে বলতে পারি যে প্রমাণ করো যে অতিক্রান্ত দূরত্বের বর্গমূল সময়ের সমানুপাতিক। এটাও হতে পারে। সো এটা অনেকভাবে পরীক্ষার মধ্যে আসতে পারে। ডিরেক্টলি এটা বলে দিতে পারে যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্রটি প্রতিপাদন করো, অথবা বলতে পারে এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার প্রমাণ করো, অথবা বলতে পারে বাংলা লাইন এভাবে বলতে পারে যে প্রমাণ করো যে অতিক্রান্ত দূরত্ব সময়ে বর্গের সমানুপাতিক, অথবা বলতে পারে যে অতিক্রান্ত দূরত্বের বর্গমূল সময়ের সমানুপাতিক। যেভাবেই বলুক তোমাকে ফুল থিওরিটা প্রমাণ করতে হবে। আই হোপ তুমি বুঝতে পারছো। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলা তোমাদের ভালো করে পড়তে হবে, কারণ কখন কোন থিওরিটা পরীক্ষার মধ্যে আসে এটা আসলে বলা মুশকিল। তবে এটা সত্যি যে থিওরিগুলো পরীক্ষাতে খুবই কম আসে, আগে অনেক বেশি আসতো। অর্থাৎ আমাদের সময়ে বা আমাদের আগে ব্যাচগুলোতে যারা ছিল, অর্থাৎ আমাদের কথা বলতেছি আমি, তখন এই থিওরিগুলো পরীক্ষাতে আমাদের সময় বেশি আসতো। কিন্তু এখন তোমাদের সৃজনশীল হওয়ার কারণে এগুলো খুবই কম আসে, বাট আসে পরীক্ষাতে, একটা দুইটা এরকম আসে। তখন কিন্তু খুব সমস্যা হয়ে যায়, এই জন্য একটু পড়ে রাখাটা উচিত। তাছাড়া তোমাদের এটা জানাও হয়ে গেল। এখন এখানে কথা হচ্ছে আমরা এটা প্রমাণ শিখলাম, এবার আমরা দেখবো নেক্সট কোন সূত্রের প্রমাণটা আমরা শিখবো। এরপর আমরা যে থিওরিটা করব সেটা হলো ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। আমরা দেখবো যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as এটাকে কিভাবে করে প্রতিপাদন করা যায়। খুবই সোজা এটা তুমি একটু আগে যে প্রমাণটা করছো না, আমি একটু তোমাদেরকে বলে করে দিই তাহলে তোমাদের কষ্টটা কম হবে। আমরা একটু আগে এইখানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ারের মধ্যে এই 3 নং পর্যন্ত যা যা করছিলাম একবারে সেম টু সেম, একবারে হুবহু চিত্র ডিটেলস ব্যাখ্যা সব সহকারে 3 নং পর্যন্ত আমরা সম্পূর্ণটা করব। করার পরে শুধু 4 নংটার মধ্যে এখন আমরা একটু ডিফারেন্ট কাজ করব। কখন? যখন আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as সূত্রটাকে প্রতিপাদন করতে বলবে। আমি আবারও বলতেছি যে এইটা এবং আগেরটা দুইটাই সেম, অর্থাৎ 3 নং পর্যন্ত ডিটেলস সহকারে ইকুয়েশনগুলো একবারে হুবহু দুইটা প্রমাণে একই রকম, শুধু 4 নংয়ে ওইটার এবং এটার মধ্যে একটু পার্থক্য আছে। এখন দেখবো যে সেই পার্থক্যটা কি। ইভেন আমি এইখানে যে আমি লিখছিলাম যে ত্বরণের সংজ্ঞা অনুসারে আমি এটা এখনও ইউজ করব, কিন্তু তখন আমি এখানে ভির মান বের করছিলাম। এবার আমি দেখবা যে ভির মান বের করবো না। তো দেখা যাক কি বের করি তাহলে। আচ্ছা, ওই একই কথা লিখলাম যে ত্বরণের সংজ্ঞা অনুসারে a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয় বা সময়ের সাথে অসময় বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। যাই হোক আর কি। তো এখান থেকে আগে আমরা এখান থেকে ক্যালকুলেট করে গুণ করার মাধ্যমে ভির মান বের করে আনছিলাম। এবার আমরা তা করবো না। এবার আমরা যে কাজটা করবো, এখান থেকে আমরা টির মান বের করে নিয়ে আসবো। এই টির মানটা বের করে নিয়ে আসলে আমাদের একটু সুবিধা আছে। কি সুবিধা আছে? এই টির মানটা আমরা কিন্তু এই জায়গাটার মধ্যে বসাতে পারবো, অর্থাৎ আমাদের সেই 3 নংয়ের মধ্যে কিন্তু আমরা টির মানটা বসাতে পারবো। বসাইতে পারলেই আমাদের ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as সূত্রের প্রমাণটা খুব সহজেই হয়ে যাবে, খুব সহজে হয়ে যাবে। সো দেখো আমি যে কাজটা করলাম, এই যে দেখো টি এর মান আমি 3 নংয়ে বসিয়ে দিছি। তো আমাদের এই সূত্রটা ওখানে কি ছিল? এস ইকুয়াল টু ইউ প্লাস জি বাই 2 ইন্টু টি ছিল। ওই টির জায়গায় দেখো আমি লিখছি ভি মাইনাস ইউ বাই এ। আশা করি বুঝতে পারছো। এবার আমি এখানে পাশাপাশি গুণ করছি, a প্লাস বি এ মাইনাস বি গুণ করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 সাথে a গুণ করলে 2a। দেন আমি এখানে কোনাকুনি গুণ করলাম, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as, ইউ স্কোয়ার বিয়োগ ছিল ওই পাশে যোগ করে দিলাম। তার মানে থাকলো শুধুমাত্র বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তার মানে অলরেডি আমার ঠিক এই পর্যন্ত কিন্তু আমার প্রমাণটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এখানে আরো কিছু কথা আছে। সেম, যদি বস্তুটা শুরুতে স্থির থাকতো তাহলে সেক্ষেত্রে ইউ এর মান অর্থাৎ আদিবেগ সেখানে শূন্য হতো। তো আমি লিখলাম ইউ ইকুয়াল টু 0। এখন ইউ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই লাইনটা কি হয়ে গেল? ভি স্কোয়ার ইকুয়াল টু 2as, যেখানে a অথবা 2 উভয়ই কিন্তু কনস্ট্যান্ট। তাহলে আমি লিখতেই পারি ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু s, অথবা লিখতে পারি এই স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যাবে। তার মানে ভি ইজ প্রপোর্শনাল টু রুট s। তাহলে এই লাইনটা যদি আমি ডিটেলস আকারে বলতে চাই তাহলে আমি কি বলবো? শেষ বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। এই দেখো, যেহেতু আমি অতিক্রান্ত দূরত্ব মানে এস এর উপরে রুট আছে, তার আমি এখানে বাংলা আকারে বলতে পারি যে শেষ বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক।
এটা এইভাবে পরীক্ষার মধ্যে আসতে পারে, অথবা ভি স্কোয়ার ইকুয়াল টু 2as এটাও আসতে পারে, অথবা ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 2as এভাবেও আসতে পারে। ঠিক আছে, সো সিচুয়েশন বুঝে তোমাকে ঠিক ওই পর্যন্ত প্রমাণ করতে হবে যতটুকু পর্যন্ত তোমার কাছে প্রমাণটা চাইবে। সো আশা করি এটা কমপ্লিট তোমাদের। এবার আমরা দেখব আমাদের চ্যাপ্টার 3 অর্থাৎ ফোর্স যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে আমরা একটু আগে যে থিওরিগুলো দেখলাম সেগুলো মোশন অধ্যায়ের ছিল। এখন আমরা দেখব যে ফোর্স অধ্যায় থেকে কী কী থিওরি আমাদের জন্য আছে এবং সেই থিওরিগুলো কীভাবে পরীক্ষা আমাদের আসবে এবং সেগুলোকে আমরা প্রমাণ করবো কীভাবে। তো দেখতেই পাচ্ছি এফ ইকুয়াল টু এম এ, যা নিউটনের সেকেন্ড সূত্র। নিউটনের সেকেন্ড সূত্রের মূল যে লাইনটা সেটা কী ছিল, যে বস্তুর ভরবেগের পরিবর্তনে এর হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বলের প্রযুক্ত বলের উপর সমানুপাতিক। সো এই লাইনটাকে আমি প্রমাণ করবো, এটা আসলে নিউটনের সেকেন্ড লাইন, এবং এখান থেকে তো আমরা এফ সমান এম এই কথাটা পাই, এবং এটাকে কীভাবে পাওয়া যায় সেটাই আমরা এখন প্রমাণটা দেখব। সো দেখতেই পাচ্ছ এখানে একটা বস্তু ছিল, এম ভর বিশিষ্ট একটা বস্তু, এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে ইউ আদি বেগে টি সময় পর শেষ বেগ ভি প্রাপ্ত হবে। স্বাভাবিক একটা ব্যাপার যে কোনো বস্তুকে তুমি যদি বল প্রয়োগ না করো ফার্স্ট সূত্র অনুসারে, ওই বস্তুটা কিন্তু তার অবস্থান পরিবর্তন করবে না, তার মানে ওই বস্তুটা চিরকাল স্থির অবস্থাতেই থাকবে। এটাকে তো বস্তু জড়তা ধর্ম বলা হয়, যা নিউটনের ফার্স্ট সূত্রের মধ্যে এটা সম্পর্কে ডিসক্রাইব করা হয়েছিল। আর তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে নিশ্চয়ই বস্তুটাকে নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করতে হবে। সো আমি এখানে লিখছি এফ, আর এর জন্য বোঝাচ্ছি যে আমি বল প্রয়োগ করছি এখানে। অর্থাৎ আমি আবারও বলেছি ডিটেলস লাইনটা কী হবে, যে এম ভর বিশিষ্ট একটা বস্তুকে এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে বস্তুটা আদি বেগ ইউতে, অর্থাৎ ইউ আদি বেগে টি সময় পর, যেহেতু একটা বস্তু একটা অবস্থান থেকে অপর একটা অবস্থানে গেলে একটা নির্দিষ্ট সময় লাগবে, কম হোক বেশি হোক একটা নির্দিষ্ট সময় লাগবে, তার মানে টি সময় পর বস্তুটা শেষ বেগ ভি প্রাপ্ত হয়। এটা গেল। আমরা কিন্তু জানি যে ভরবেগ জিনিসটা কি, যেটাকে আমরা বলি মোমেন্টাম বা ভরবেগ বিষয়টা আসলে কি। ভরবেগ হলো ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। তো ভর আমি যদি আদি অবস্থানের থেকে হিসাব করি, আদি ভর এম, আদি বেগ ইউ, তাহলে আদি ভরবেগ কত? এম ইউ। দেখো আমি লিখছি আদি ভরবেগ এম ইউ। আবার একই কথা শেষ অবস্থানে দেখো, শেষ ভর তো এম এম তো থাকবেই নির্দিষ্ট এটা, আর শেষ বেগ কত? ভি। তার মানে শেষ ভরবেগ কি দাঁড়ালো? এম ভি। আমি আবার বলতেছি, ভরবেগ হলো ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। তাহলে এই ভর এবং বেগ গুণ করছি আদি অবস্থানে, তাহলে এম ইউ, এই ভর এবং বেগ গুণ করছি শেষ অবস্থানে এম ভি, অর্থাৎ আদি ভরবেগ শেষ ভরবেগ। এখন যদি বলা হয় টি সময়ে ভরবেগের পরিবর্তন, টি সময়ে ভরবেগের পরিবর্তন মানে কি, যেহেতু একটা বস্তু একটা অবস্থান থেকে একটা অবস্থানে পৌঁছাচ্ছে এক নির্দিষ্ট সময়ের সাপেক্ষে, সেহেতু এখানে তার ভরবেগের একটা পরিবর্তন সাধিত হয়েছে, যেমন একটু আমরা বের করছিলাম বেগের পরিবর্তন। তাহলে এখানে ভরবেগের পরিবর্তন কি? সেম কাহিনী, এম ভি মাইনাস এম ইউ, দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ। সো আমি লিখলাম যে টি সময় ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ। তাহলে এখানে ভরবেগের পরিবর্তনের হার কি হবে? অবশ্যই টিটা গুণ আছে, ভাগ হয়ে যাবে। তার মানে এখানে আমি ভরবেগের পরিবর্তনটা হার অর্থাৎ রেট যদি বের করি, মোমেন্টাম রেট যদি বের করি, তাহলে সেক্ষেত্রে আমি বের করতে পারবো এম ভি মাইনাস এম ইউ বাই টি। এখানে তুমি একটু ভালো করে তাকায় দেখবা যে আমি এখানে কিন্তু উপরে এম কমন নিতে পারি, এই যে লবের এখানে কিন্তু আমি এম কমন নিতে পারি। এম যদি কমন নেই তাহলে আমাদের থাকবে ভি মাইনাস ইউ বাই টি। আমরা কিন্তু আগে থেকে জানি যে ভি মাইনাস ইউ বাই টি মানে কি এ, এটা ত্বরণের সংজ্ঞা ছাড়া আমরা জানি যে বস্তুর অসমবেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। সো এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ ভি মাইনাস ইউ বাই টির পরিবর্তে আমরা এ লিখতে পারি। সো অবশ্যই আমরা এখান থেকে লিখতে পারি এফ ইকুয়াল টু এম এ। এটা আমাদের এফ ইকুয়াল টু এম এ বা নিউটনের সেকেন্ড সূত্র প্রমাণটা হয়ে গেল। বাস, এখানে আরও কিছু করা যায়, ওই কনস্ট্যান্ট কে আনার পরে কে এর মান 1 বসানোর মাধ্যমে আরও কিছু লাইন লেখা যায়। আমি অত ডিটেলস আর লিখি নাই, জাস্ট এইটুকু লিখলে আশা করি এনাফ। নেক্সট আমরা দেখব নিউটনের সেকেন্ড সূত্র থেকে ফার্স্ট সূত্রের প্রতিপাদন। এটা তোমাকে আমি করাইছিলাম। তো আমরা দেখবো যে নিউটনের সেকেন্ড সূত্র থেকে ফার্স্ট সূত্রের প্রতিপাদনটা কিভাবে করা সম্ভব। ওকে, আমরা সেকেন্ড সূত্র অনুসারে কি জানি? আমরা জানি যে টি সময় ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ, আর ভরবেগের পরিবর্তনের হার তাহলে আমরা লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ বাই টি। আর যেহেতু তুমি বল প্রয়োগ করার ফলেই তো এই ইনসিডেন্টটা তোমার ঘটছে। বল প্রয়োগ না করে তোমার বস্তু অবস্থান পরিবর্তন করতো না, তার কোনো সময় লাগতো না, কোনো শেষ বেগ আদি বেগ কিছুই থাকতো না। তার মানে বল প্রয়োগ করার ফলেই তো সব কিছু সাধিত হয়েছে। সো আমি এখানে কিন্তু সরাসরি লিখতেই পারি যে এফ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ বাই টি। দেন আমি এখানে কোনাকুনি গুণ করলাম, তার মানে এফ টি ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। এখন কথা হচ্ছে যে আমরা যাচ্ছি কোথায়? সেকেন্ড সূত্র থেকে আমরা কিন্তু ফার্স্ট সূত্রে ব্যাক করবো। নিউটনের সেকেন্ড সূত্র থেকে আমরা ফার্স্ট সূত্রে ব্যাক করবো। তার মানে অবভিয়াসলি বস্তুটাকে আমাকে দেখাইতে হবে যে যদি বস্তুটা স্থির থাকতো সেক্ষেত্রে কি ঘটে, এটা আমাকে দেখাইতে হবে, কারণ ফার্স্ট সূত্রের কনসেপ্ট এটা আর সেকেন্ড সূত্রের কনসেপ্ট এটা। সো যেহেতু স্থির থাকার কথা বলা হচ্ছে, তার মানে বস্তুটাকে আমি কোনোরূপ বল প্রদান করিনি, অর্থাৎ বস্তুটা যেভাবে প্রথমে ছিল ঠিক সেভাবেই যদি রাখা হয় সেক্ষেত্রে দেখা যায় ঘটনাটা কি ঘটে।
সো এফ ইকুয়াল টু জিরো, সেক্ষেত্রে আমি লিখতে পারি আমাদের যে লাইনটা মূল যে লাইনটা ছিল এফটি মাইনাস এমবি, এফটি ইকুয়াল টু এমবি মাইনাস এমইউ, এখানে টির জায়গায় এই এফ এর জায়গায় আমি এফ ইকুয়াল টু জিরো ইউজ করতেছি। এফ ইকুয়াল টু জিরো ইউজ করার বলতে আমি কি বোঝাচ্ছি, এটা অর্থ বোঝাচ্ছি যে আমি এখানে কোনো রকম কোনো বল প্রয়োগ করিনি, তার মানে এফ ইকুয়াল টু জিরো, জিরো নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, তার মানে কোনো বল প্রয়োগ করা হয়নি। জিরোর সাথে টি গুণ করলে জিরো হবে, এই এম ইউ বিয়োগ ছিল এই পাশে যোগ হয়ে গেল, দুই পাশ থেকে এম এম কাটাকাটি করলাম, তাহলে ভি ইকুয়াল টু ইউ, তার মানে আমরা এখান থেকে বলতেই পারি ইউ ইকুয়াল টু জিরো অথবা ভি ইকুয়াল টু জিরো। তার মানে আদি বেগ এবং শেষ বেগ উভয়ই যদি জিরো হয় তাহলে কি বোঝালো এটা দ্বারা, এটা দ্বারা এটাই বোঝালো যে বস্তুটা প্রকৃতপক্ষে স্থির ছিল না, সেই বস্তুর অবস্থান পরিবর্তন করছে না, তার কোনো স্মরণ ঘটেছিল না, সামথিং কোনো কিছুই হয় নাই। তার মানে বস্তুটা স্থির অবস্থায় বিদ্যমান থাকবে যা নিউটনের ফার্স্ট সূত্রকে মেনে চলে। সো আমরা বুঝতে পারছি যে কিভাবে সেকেন্ড সূত্র থেকে ফার্স্ট সূত্রে ব্যাক করা যায়। নেক্সট আমরা দেখব ভরবেগের সংরক্ষণশীল সূত্রের নীতি। এটা আমরা নিউটনের সেকেন্ড সূত্র বলে জানি, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। সো বিষয়টা খুবই সোজা একটা ব্যাপার এবং এই ইনসিডেন্টটা অনেক মজার, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে এটা। সো আমি একটু দেখবো ঘটনাটা কী ঘটছে। তুমি দেখতে পাচ্ছ আমি আরোগুলোকে একটু সুন্দর করে দিই। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ এখানে দুইটা বস্তু আছে। আমি চিত্রগুলো আসলে এক লাইনে আঁকতে পারতাম, কিন্তু এক লাইনে আঁকার জন্য স্পেস ছিল না, এই জন্য এগুলোকে তিনটা পার্ট করে আঁকতে হয়েছে। তো এটা পি একটা বস্তু, এটা কিউ একটা বস্তু, ভালো করে তাকে দেখবে, এটা পি একটা বস্তু, কিউ একটা বস্তু, তার একটা একই দিকে বস্তু দুটো যাচ্ছে। অর্থাৎ তোমাকে একটা এক্সাম্পল দিয়ে আমি একটু দেখাই। সাপোজ এটা পি একটা বস্তু, এটা কিউ একটা বস্তু, ঠিক আছে? এটা পি বস্তু, এটা কিউ বস্তু, তারা একই দিকে চলমান, বা তুমি ধরতে পারো যে এইভাবে চলমান, এভাবে করে বস্তু যাচ্ছে। এরকম একটা তুমি একটা ঘটনা কল্পনা করো। আচ্ছা, এখন এখানে তোমাকে কিন্তু ডিটেলস লিখতে হবে। এই থিওরিগুলোর সব থেকে বড় সমস্যা, তোমাকে পর্যাপ্ত পরিমাণ তোমাকে ডিটেলস লিখতে হবে। তুমি জাস্ট খালি গাণিতিক ক্যালকুলেশনগুলো তুমি খালি করে রাখবা তাহলে যে হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকমটা না। তোমাকে অবশ্যই ইকুয়েশন লেখার সাথে সাথে তোমাকে ডিটেলস লিখতে হবে, না হলে কিন্তু এই থিওরিগুলো কিন্তু স্বয়ংসম্পূর্ণ হবে না। সো আমরা দেখবো যে এখানে কী কী বিষয় আছে। ধরি পি এবং কিউ দুটি বস্তু M1 এবং M2 ভর বিশিষ্ট, অর্থাৎ দুইটা বস্তুর, এই বস্তুর ভর M1, পি বস্তুর আর কিউ বস্তুর ভর M2। ওকে, U1 এবং U2 আদিবেগে চলমান। সো অবশ্যই পি বস্তুকে আমি U1 বিবেচনা করতেছি, অর্থাৎ প্রথম বস্তুর আদিবেগ, আর কিউ বস্তুকে আমি U2 বিবেচনা করতেছি, অর্থাৎ দ্বিতীয় বস্তুর আদিবেগ। Q1 এর বেগ পি এর বেগের চেয়ে বেশি হলে, অর্থাৎ স্বাভাবিক একটা ব্যাপার যে কিউ এর বেগ যদি পি এর বেগের থেকে বেশি হয়, পেছনে যে বস্তুটা ছিল সেই বস্তুর বেগ যদি শুরুতে থাকা বস্তু থেকে বেশি হয়, তাহলে কি ঘটবে? কমন একটা ব্যাপার, অবশ্যই পেছনে থাকা বস্তুটা সামনে থাকা বস্তুটাকে কি করবে? ধাক্কা দিবে। আমি আবার বলতেছি যে একটা বস্তু পেছনে আছে আর একটা বস্তু সামনে আছে, তারা একই সরলরেখা বরাবর ধরো তারা গতিশীল। সেই ক্ষেত্রে যদি পিছনের বস্তুটার কোনো একটা কারণে একটা নির্দিষ্ট সময় পর যদি সে সামহাও তার বেগ বেশি লাভ করে, তখন কিন্তু সে অবশ্যই প্রথম যে বস্তুটা ছিল তাকে কিন্তু এসে ধাক্কা দিবে। তো এক্ষেত্রে যখন বস্তু দুটোর মধ্যে ধাক্কা দিবে তখন কিন্তু এখানে এক প্রকারের সংঘর্ষ ঘটবে। এই কনসেপ্টটাকে নিয়ে আমরা সেটাকে প্রমাণ করব। অর্থাৎ পি বস্তুর উপর কিউ বস্তুর বল হবে F1, পি বস্তুর উপর কিউ বস্তুর বল হবে F1, কেন কিউ বস্তুটা এখানে ধাক্কা দিচ্ছি যেহেতু এই জন্য। আচ্ছা, আবার একই সাথে কিউ বস্তুটি ও পি বস্তু, অর্থাৎ পি বস্তুটিও কিউ বস্তুটাকে F2 বলে ধাক্কা দিবে। আমরা মূল যে বিষয়টা জানি যে নিউটনের থার্ড সূত্র অনুসারে আমরা কিন্তু যে বিষয়টা খুব ভালো করে জানি যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অর্থাৎ তুমি যে কোনো একটা বস্তুকে ঠিক যে পরিমাণ বল প্রয়োগ করবা, ক্রিয়া যে পরিমাণ করবা, ঠিক সমপরিমাণ তুমি প্রতিক্রিয়া সেখান থেকে পাবা। সো এটাই বলা হচ্ছে যে যেহেতু কিউ বস্তু পি বস্তুটাকে ধাক্কা দিবে, তাহলে অবশ্যই পি বস্তুটাও কিন্তু কিউ বস্তুর দিকে বিপরীতমুখী একটা ধাক্কা সৃষ্টি করবে। এটাকে আমরা F2 বিবেচনা করি। সো আমরা লিখতেই পারি এখানে থার্ড সূত্র অনুসারে F1 = -F2। F1 = -F2 কেন রাখলাম? আমরা জানি যে ক্রিয়া করলে বস্তুটা পজিটিভ হবে, আর যদি প্রতিক্রিয়া ঘটে সেক্ষেত্রে এটা নেগেটিভ হবে। সো ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলা হয়ে থাকে ক্রিয়া এবং প্রতিক্রিয়া এর যোগফল 0। অর্থাৎ আমি যদি F2টাকে ওই পাশে নিয়ে আসি তাহলে আমি লিখতে পারবো F1 + F2 = 0। অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়ার সমষ্টি সর্বদা শূন্য হবে, যেহেতু ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান পরিমাণে ঘটে। এই জন্যই আমি এখানে লিখতে পারি F1 = -F2। ওকে, এখন এখানে কথা হচ্ছে যে ধরি পি এবং কিউ বস্তু দুটির পরিবর্তিত বেগ। পরিবর্তিত বেগ বলতে কি বোঝাচ্ছে? যখন বস্তুটা চলমান ছিল এবং শেষে যাওয়ার পূর্বে যে বেগটা ছিল, অর্থাৎ শেষ বেগ, সেটাকে বলা হচ্ছে পরিবর্তিত বেগ।
এবং একই সাথে এদের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে এখানে কিন্তু এক প্রকার ত্বরণ সৃষ্টি করবে। সো আমি একই রকম প্রথম বস্তুটা ত্বরণ A1 এবং দ্বিতীয় বস্তু ত্বরণটাকে আমরা A2 বিবেচনা করলাম। এরপরে দেখা যাক আমরা কি করতে পারি। তাহলে আমরা যে নিউটনের থার্ড সূত্র অনুসারে যে লাইনটা আমরা জানতে পারছিলাম সেটা হলো F1 = -F2। তুমি জানো যে F মানে কি ma, নিউটনের সেকেন্ড সূত্র অনুসারে, অর্থাৎ F1 মানে কি M1 A1, F2 মানে কি A2, অর্থাৎ F2 এর জায়গায় আমি কি লিখবো M2 A2। আবার আমরা কিন্তু ত্বরণের সংজ্ঞা অনুসারে জানি যে A = V - U/T, A = V - U/T, তার মানে A1 = কি V1 - U1/T, M2 = V2 - U2/T। এখানে T1 T2 লেখার প্রয়োজন নাই, কারণ যেহেতু বস্তু দুইটা একটা নির্দিষ্ট সময়ে কিন্তু চলমান ছিল, এরকমটা না যে দুইটা বস্তু দুইটা টাইমে চলতেছিল। সেই ক্ষেত্রে কিন্তু এই এক্সপেরিমেন্টটাকে তুমি কিন্তু করতে পারবে না, একটা নির্দিষ্ট টাইমেই তোমাকে এক্সপেরিমেন্টটা করতে হবে। তার মানে এখানে কিন্তু T1 T2 ধরার কিন্তু কোনো প্রশ্নই আসে না। আশা করি বুঝতে পারছো। আমি দুই পাশ থেকে এই টি তুলে দিছি, তারপর আমি এখানে জাস্ট খালি গুণ করে দিছি M1 V1 - M1 E1, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস M2 V2 মাইনাসে মাইনাসে প্লাস M2 U2। জাস্ট আমি সিম্পল গুণ করলাম, তারপর আমি এটাকে সাজা লিখলাম, দেখো প্রমাণ হয়ে গেছে। অর্থাৎ M1 E1 প্লাস M2 U2 = M1 V1 প্লাস M2 V2। সো আশা করি তোমাদের কাছে এই কনসেপ্টটা খুবই ক্লিয়ার, এবং এটা পরীক্ষার মধ্যে আসলে তোমাকে চিত্রটা একবার ডিটেলস লিখবা, দেন এই ইকুয়েশনগুলো করলেই তোমার কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা এখন যেটা প্রমাণ দেখব এটা হলো এটা ওয়ার্ক পাওয়ার এনার্জি, অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের একটা খুব ইম্পর্টেন্ট, খুবই ফেমাস একটা সূত্র, E = ½ mv², অর্থাৎ E মিনস কাইনেটিক এনার্জি, যেটাকে বাংলায় বলা হয় গতিশক্তি, = ½ mv²। এই গতিশক্তির প্রমাণটা আমরা এখন একটু দেখব যে কিভাবে করে এটাকে আমরা প্রমাণ করতে পারি। এটাও খুবই সোজা। সো দেখতেই পাচ্ছ একটা নির্দিষ্ট বস্তু, অর্থাৎ m ভর বিশিষ্ট একটা বস্তু, অবশ্যই f পরিমাণ বল প্রয়োগ করার ফলে s অর্থাৎ এস বলতে কি বোঝায় সরণ, এক নির্দিষ্ট পথ অতিক্রম করার পর বস্তুটা শেষ প্রান্তে পৌঁছাইছে, পৌঁছে ধরো মনে করে এখানে ভি বেগ প্রাপ্ত হয়েছে। ওকে, তাহলে আমরা কিন্তু একটা বিষয় যেটা বুঝতে পারলাম যে বস্তুতে এই বেগ অর্জনের কৃতকাজই কিন্তু গতিশক্তি। আমরা কিন্তু জানি যে গতিশক্তি এবং কৃতকাজ উভয়ের একক কিন্তু একই, ব্যাপারটা বুঝতে পারছো? সো E কে = W আমরা এখান থেকে কিন্তু লিখতেই পারি, E কে = W, যেহেতু দুইটা বিষয় পরস্পর সেম। এখন W শব্দের অর্থ কি? অর্থাৎ W শব্দের অর্থ কৃতকাজ। আমরা কৃতকাজের সূত্রটা কি জানি, যে বা কাজ বলতে আমরা কি বুঝি, ফিজিক্সের ভাষায় কাজ বলতে বোঝায় যে কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির সরণ ঘটে তখন তাকে কি বলা হয়, কাজ বলা হয়। সো আমি কিন্তু লিখতেই পারি যে যেহেতু বল এবং সরণের গুণফলকে কাজ বলা হচ্ছে, সো আমি লিখতেই পারি W = Fs। E কে আমাদের ছিল থাকলো, আবার আমরা কিন্তু জানি সেকেন্ড সূত্র অনুসারে, নিউটনের সেকেন্ড সূত্র অনুসারে F = ma। তাহলে মোট লাইনটা কি দাঁড়ালো, E কে = MAS। আবারও বলছি, প্রথমেই আমি E কে এবং W দুইটা বিষয়কে সমান বিবেচনা করছি, দেন আমি W এর পরিবর্তে Fs লিখতে পারি, F এর পরিবর্তে আমি MA লিখতে পারি, দেন আমি লিখতে পারি ফাইনালি E কে = MAS, ইকুয়েশন নং 1। ওকে, একই সাথে আমরা কিন্তু জানি যে যেহেতু একটা বস্তুর একটা নির্দিষ্ট বেগে বা নির্দিষ্ট একটা গতিতে বস্তুর এক অবস্থান থেকে অপর একটা অবস্থানে পৌঁছেছে, তার মানে v² = u² + 2as, সাধারণ গতির সূত্র। এখন এখানে কথা হচ্ছে যে যদি এই ঘটনাটার মধ্যে আদিবেগ শূন্য থাকে তাহলে অবশ্যই u এর মান 0 হবে, তার মানে u² = 0 হয়ে যাবে, তাহলে থাকবে v² = 2as। এখান থেকে আমরা চাবো as এর মানটা বের করে নিব। কেন? কারণ as এর মানটা এই যে আমাদের 1 নং, এই 1 নং এর এই জায়গাটার মধ্যে যেন আমরা as এর মানটা বসাইতে পারি, এর জন্য আমরা এখান থেকে as এর মানটা বের করে নিয়ে আসবো। তাহলে সেটা কি হবে, এই যে v² = 2as, আমি সাইড চেঞ্জ করলাম, 2 গুণা ছিল ভাগ হয়ে গেল, তার মানে as = v²/2। এই যে আমি as এর যে মানটা বের করলাম সেই মানটা আমি এখন কিছুই না, জাস্ট খালি 1 নঙে বসায় দেব, আমার প্রমাণটা এখনই হয়ে যাবে। সো দেখো আমি লিখছি যে এই মানটা 1 নঙে বসাই দিলাম, তারপর আমি এই 1/2 কে সামনে না রাখলাম, তার মানে E = ½ mv²। বাস, আমাদের এটা প্রমাণ কমপ্লিট। নেক্সট আমরা এখন যে থিওরিটা করব সেটা হলো প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি, অর্থাৎ আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি পড়ছিলাম না, শক্তির সংরক্ষণশীলতা নীতি, সেটা আমরা এখন মূলত প্রমাণটা দেখব। ইনফ্যাক্ট আমরা কিন্তু এই চিত্রের সাপেক্ষে কিন্তু আমরা কিন্তু বেশ কিছু অঙ্ক কিন্তু 19 লেভেলে কিন্তু আমরা করছি অলরেডি, এবং সেই অঙ্কগুলো মূলত আমরা কিন্তু ঠিক এই সূত্রের উপর বেস করে বা এই কনসেপ্টের উপর বেস করে কিন্তু সেগুলোকে আমরা প্রমাণ করতাম, বা আমরা দেখাইতাম যে প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান, অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তি উভয় শক্তির ফলাফল সমান। এই বিষয়টাই আমাকে একটু থিওরিটিক্যাল ওয়েতে প্রমাণ করতে হবে। আমরা বিষয় যেগুলোকে আগে ম্যাথমেটিক্যাল ওয়েতে প্রমাণ করতাম, প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান, এটাকেই ওই একই বিষয়টাকে জাস্ট খালি আমরা একটু থিওরিটিক্যালভাবে একটু ডিটেলস লেখার মাধ্যমে আমাকে প্রমাণ করতে হবে, এছাড়া কোনো ব্যাপারই না। এটা খুবই সোজা একটা ব্যাপার, ঠিক আছে?
তো ডিটেলসগুলো কীরকম, প্রথমে চিত্রটা সুন্দর করে আঁকবা। আমি একটু চিত্রের কথাটা বলি। এটা এ একটা বিন্দু, এটা বি একটা বিন্দু, এটা সি একটা বিন্দু, এইটুকু হলো উচ্চতাকে এইচ বিবেচনা করা হচ্ছে। আজকাল একটা বিন্দু আমি কল্পনা করলাম, তো মনে করলাম এইটুকু উচ্চতা এক্স, তাহলে এই বাকিটুকু কত হবে, এইচ মাইনাস এক্স। অবশ্যই একটা অংশ যদি এক্স হয়, তুমি এক্সটা উপরে নিচে যে কোনো জায়গায় লিখতেই পারো। এটুকু যদি এক্স কল্পনা করা হয়, তাই বাকি অংশটাকে আমরা কী বলতে পারি, এইচ মাইনাস এক্স। এবার আমরা দেখবো এটাকে প্রমাণ করা হয় কীভাবে। আমি কিছু ডিটেলস লিখবো, ডিটেলসগুলো লিখতে একটু কষ্ট হতে পারে তোমাদের, কিন্তু তোমাদের লিখতেই হবে। খুব সোজা বিষয় এগুলো। ধরি এম ভর বিশিষ্ট কোনো বস্তুকে ভূমি থেকে অভিকর্ষের বিরুদ্ধে এই উচ্চতায় এ বিন্দুতে স্থির রাখা হলো। মানে আমি একটা বস্তুকে ভূমি থেকে, ভূমি বলতে দেখতে পাচ্ছ এটা ঘোলাটেকার অংশটা, এটাকে আমি ভূমি বা মাটি কল্পনা করতেছি, একটা নির্দিষ্ট উচ্চতায় আমি বস্তুটাকে আমি রাখছি, সেই বিন্দুটা হলো এই বিন্দু। এখানে এই অবস্থানে বস্তুটির সমস্ত শক্তি বিভব শক্তি। এখন বস্তুটিকে যদি অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়তে দেওয়া হয়, অর্থাৎ যদি বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমরা দেখতে পারবো যেখানে কিন্তু বস্তুটা গতির সৃষ্টি করবে। অভিকর্ষের প্রভাবে বস্তুটি যত ভূমির দিকে পড়তে থাকবে, গতি ততই বৃদ্ধি পাবে। তোমরা একটা বিষয় কল্পনা করে দেখো, সাপোজ অনেক উঁচু থেকে যখন একটা বল ছেড়ে দেওয়া হয়, তখন ওই বলটা কিন্তু প্রথমে স্লো নামে এবং আস্তে আস্তে যত বেশি চলে আসে নিচের দিকে, তত কিন্তু স্পিডটা বেড়ে যায় এবং তত বেশি দ্রুত চলে আসে। এবং যখন তোমার হাতের সামনে চলে আসে বলটা, তখন দেখবো যে অনেক জোরে তোমার হাতের মধ্যে কিন্তু এসে পড়ে। তার মানে যে একটা কমন ব্যাপার, যে বস্তুটা উপর থেকে যখন ছেড়ে দেওয়া হবে, তখন প্রথমে বস্তুটা যে বেগে নামবে, যত সে বেশি দ্রুত অতিক্রম করবে, যত বেশি উচ্চতা সে পাস করবে, তার বেগটা ক্রমান্বয়ে তত কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। সো আশা করি এই কনসেপ্টগুলো তোমরা জানো, এগুলো তোমাদের জানা বিষয়। আচ্ছা, তাহলে এই বিন্দুতে বিভব শক্তির কথা যদি বলা হয়, এই বিন্দুতে যদি আমি এখানে বিভব শক্তির কথা বলি, যেহেতু এখানে সম্পূর্ণ উচ্চতা কাজ করতেছে, তার মানে এখানে এইচ কাজ করবে। আর আমরা বিভব শক্তির সূত্র কি জানি, ইপি ইকুয়াল টু এম জি এইচ। সো অবশ্যই আমি যেহেতু এখানে পুরো উচ্চতাকে এইচ বিবেচনা করছি, তো আমি এখানে লিখতেই পারি যে এই বিন্দুতে বিভব শক্তি এম জি এইচ। সো বুঝতেই পারছো। আর এই বিন্দুতে গতিশক্তি কত, জিরো। কেন? কারণ বস্তুটা তো আমি স্থির রাখছিলাম। খেয়াল করে দেখো, আমি যে এই বিন্দুটাকে যখন বস্তুটাকে উঠে রাখছিলাম, এই দেখো এই যে এই বিন্দুতে, তখন বস্তুটা কিন্তু এখানে কিন্তু স্থির ছিল। তার মানে কত, বস্তুর কোনো বেগ ছিল, কোনো বেগ ছিল না, তার মানে শূন্য। তার মানে এখানে বলতেই পারি যে এই বিন্দুতে গতিশক্তি জিরো। তাহলে এখন যদি আমাকে এই বিন্দুতে টোটাল এনার্জি বের করার কথা বলা হয়, টোটাল এনার্জি কীভাবে বের করবো, যে গতিশক্তি এবং বিভব শক্তি দুটো শক্তিকে আমরা যোগ করবো। আমরা যেভাবে ম্যাথ করতাম সেভাবে করে আমি লিখলাম। তাহলে এই বিন্দুতে টোটাল এনার্জি এম জি এইচ প্লাস জিরো, তার মানে এম জি এইচ। সিমিলারলি আমাকে দেখাইতে হবে বি পয়েন্ট কিংবা সি পয়েন্ট, প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান। এইটা যদি প্রমাণ করতে পারি, তাহলে আমাদের প্রিন্সিপাল অফ কনজারভেশন এনার্জি কনসেপ্টটা প্রমাণ হয়ে যাবে, অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতা নীতি আমাদের সম্পূর্ণ প্রমাণ হয়ে যাবে। এখন আমরা দেখব যে তাহলে পয়েন্ট বি, এই বি বিন্দুতে আমরা কি কাজ করতে পারি। ওকে, এবার আমরা বি পয়েন্ট এখানে কাজ করব। ডিটেলসগুলো তোমাকে কিন্তু লিখতেই হবে। দেখো, আবার বস্তুটি অভিকর্ষের প্রভাবে এ থেকে এক্স দূরত্ব পার হয়ে বিতে পৌঁছালো। একটু চিত্র দেখে তাকায় দেখো, বস্তুটা কিন্তু এ থেকে এই যে এক্স দূরত্ব পার হয়ে কিন্তু বিতে আসছে। এই বিন্দুটাকে ধরো আমি বি বিন্দু কল্পনা করলাম। তাহলে এখানে এই বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি উভয়ই থাকবে। এখানে বিভব শক্তি এবং গতিশক্তি উভয়ই থাকবে, কেননা বস্তুটা অভিকর্ষের প্রভাবেই তো ওই উপর থেকে বি বিন্দুতে এসে পৌঁছাইলো। একই সাথে বস্তুটা একটা নির্দিষ্ট বেগেই তো বি বিন্দুতে এসে পৌঁছাইছে, এমনি তো আর আসে নাই। তাহলে এখানে কিন্তু আমরা দুই যুক্তি কিন্তু অ্যাপ্লাই করতে পারি, গতিশক্তি এবং বিভব শক্তি উভয়ই এখানে বিদ্যমান থাকবে বি বিন্দুতে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু বি বিন্দুতে পটেনশিয়াল এনার্জি, যেটাকে আমরা বলি ইপি, সেটা যদি বের করি, ইপি সূত্র কি, এম জি এইচ। তাহলে আমি বলছিলাম যে তুমি যখন বি বিন্দুতে থাকবা, বা তুমি যে পয়েন্টে থাকো না কেন, সেইখান থেকে ভূমি পর্যন্ত কাজ করবা শুধুমাত্র যখন তুমি ইপি কাজ করবা, অর্থাৎ ইপি এর উচ্চতা বের করবা। তাহলে এখান থেকে উচ্চতা কত, মাটি পর্যন্ত উচ্চতা কত, এইচ মাইনাস এক্স। তাহলে আমি কিন্তু ওই এইচ এর জায়গায় আমি কিন্তু এইচ মাইনাস এক্স লিখতেই পারি। এই জন্য আমি দেখো লিখছি যে বি বিন্দুতে পটেনশিয়াল এনার্জি এম জি এইচ মাইনাস এক্স। ওকে, তারপরে গুণ করে দিচ্ছি এম জি এইচ মাইনাস এম জি এক্স। এখন আমাদের সেম ভাবে বি বিন্দুতে আমাকে কাইনেটিক এনার্জি বের করতে হবে, ঠিক আছে, অর্থাৎ ই কে বের করতে হবে। আমরা জানি ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এটা কিন্তু আমরা খুব ভালো করে জানি। একই সাথে তোমরা জানো যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। সেম কথা, যদি ইউ শূন্য হয় তাহলে আমি সরাসরি লিখতে পারি এখানে কত, যদি এখানে ইউ শূন্য হয় আমি সরাসরি লিখতে পারি না যে ইউ স্কোয়ার ইকুয়াল টু টু জি এইচ। এই ইউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার ইকুয়াল টু টু জি এইচ, কারণ আমাদের এখানে ভি ছিল, হ্যাঁ, ভি স্কোয়ার ইকুয়াল টু টু জি এইচ, যে ইকুয়েশনটা, এই মানটা কিন্তু আমরা চাইলে এইখানে বসাই দিতে পারি। এই যে হাফ এম ভি স্কোয়ার ছিল, এই ভি স্কোয়ারের জায়গায় এই ভি স্কোয়ারের মান টু জি এইচ, সেটা আমরা বসাই দিতে পারি। আর এখানে এইচ বলতে কিন্তু আসলে আমাদের এক্স কে বোঝাচ্ছে, কেননা বস্তুটা এ থেকে বি পর্যন্ত এক্স উচ্চতায় নেমে আসছিল। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমি যে কাজটা করছি, আমি বি বিন্দুতে গতিশক্তি কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ওই ভি স্কোয়ারের জায়গায় আমি টু জি
এইচ লিখছি। এইচ বলতে আমি কি বললাম একটু আগে, এক্স, কারণ আমি এইচ উচ্চতা নেমে আসছি। দেন আমি এখানে টুটোকার্ডি করলাম, থাকলো mgx। এখন তুমি যদি বি বিন্দুতে টোটাল শক্তি বের করো, কি করবা, ওই ইকে এবং ইপি টোটাল যোগ করবা। আমি ওই ইকে এবং ইপি টোটাল যোগ করলাম, যোগ করার পরে mgx কাটাকাটি যায়, আর থাকবে কত, শুধু mgh। তাহলে আমরা ব্যাপারটা কি দাঁড়ালো, যে তাহলে কিন্তু আমরা বি বিন্দুতে টোটাল শক্তি কিন্তু আমরা পেয়ে গেলাম, সেটা কত, mgh। এই বিন্দুতে কত পেয়েছিলাম, mgh। জাস্ট আর করতে হবে না, জাস্ট লিখে দিবা যে সিমিলারলি প্রমাণ করা যায় যে সি বিন্দুতেও মোট শক্তির পরিমাণ mgh, বাস কমপ্লিট। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এ বিন্দু কিংবা বি বিন্দু কিংবা সি বিন্দু, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তির পরিমাণ সর্বদা সমান, বাস কমপ্লিট। তো আমাদের এই অধ্যায়টা কমপ্লিট। এরপর আমরা পদার্থের অবস্থা এবং চাপ যে অধ্যায়টা আসে, প্রেশার অফ স্টেট অফ ম্যাটার, এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা সম্পর্কে আমরা একটা বা কয়েকটা থিওরি আমরা এখানে একটা জানবো। এটাও খুবই সোজা একটা ব্যাপার এবং খুবই মজার একটা বিষয়, তোমরা সবাই জানোই। তারপরে এটাকে মাঝে মাঝে প্রমাণ হিসাবে মাঝে মাঝে আসতে পারে, সো সেই জন্য তোমাকে থিওরিটিক্যালটা একটু জেনে রাখতে হবে, যেন পরীক্ষার মধ্যে আসলে চিত্র আঁকার মাধ্যমে তুমি সুন্দরভাবে ডিটেলস লিখে দিয়ে আসতে পারো। ওকে, সো দেখতেই পাচ্ছ আমার এখানে দুইটা সিলিন্ডার আছে, একটা ছোট সিলিন্ডার, একটা বড় সিলিন্ডার। দুইটা সিলিন্ডারকে আমি একটা পাইপ দ্বারা সংযুক্ত করলাম। এখানে কিছু পিস্টন আছে, একটা পিস্টন। ছোট সিলিন্ডারে যেটা পিস্টনটা, সেটাকে আমরা বলবো ছোট পিস্টন। বড় সিলিন্ডারে যে পিস্টনটা আছে, সেটাকে আমরা বলবো বড় পিস্টন। আমি সিলিন্ডারটাকে পানি দ্বারা পূর্ণ করছি। সো দেখা যাক ডিটেলসগুলো কীভাবে লিখতে পারি। মনে করি C1 এবং C2 দুটি সিলিন্ডার, এই যেটা বললাম সিতে সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার। এদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 A2। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে আমরা ওই এরিয়াটাকে বোঝাচ্ছি, এই যে এটুকুর মধ্যে এরিয়াটা, এটাকে এরিয়াটা A1 একটা A2। সিলিন্ডার দুটি একটি নল দ্বারা সংযুক্ত করি, যেটা আমি একটু আগে মুখে বললাম, এবং প্রত্যেকটি সিলিন্ডারে একটি করে পিস্টন নিচ্ছিদ্রভাবে লাগানো থাকে। অর্থাৎ আমি এমন একটা পিস্টন লাগাবো। পিস্টন বলতে আমি কি বোঝাচ্ছি, পিস্টন বলতে তোমাদেরকে আমি বলতে পারি অনেকটা ঢাকনার মতো। ঢাকনাগুলো যেরকম সম্পূর্ণ আটকানো থাকে, যেন ভেতর থেকে কোনো কিছু বাইরে যেন না যেতে পারে, ওরকম আমি পিস্টন ইউজ করতেছি, যে পিস্টনটা সম্পূর্ণরূপে বদ্ধ পিস্টন থাকবে। ওকে, এরপর এখন সিলিন্ডার দুইটিকে কোনো একটি তরল পদার্থ দ্বারা পরিপূর্ণ করলে ছোট পিস্টনে, এই ছোট পিস্টনে যদি আমি বল প্রয়োগ করি, অর্থাৎ আমি যদি এখানে বল প্রয়োগ করি, যদি চাপ দিই, তাহলে দেখা যাবে কি যে এই অনুভূত চাপের পরিমাণটা কি হবে, F1/A1। আমরা কিন্তু জানি যে চাপের সংজ্ঞাটা কি, যে চাপ হলো একটা নির্দিষ্ট ক্ষেত্রের উপরে বল প্রয়োগ করলে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট পৃষ্ঠের উপরে যখন বল প্রয়োগ করা হয়, তখন সেটাকে আমি কি বলি, চাপ বলি, প্রেশার বলি। এই জন্যই আমরা বলি যে P=F/A। তো যেহেতু আমি এই পিস্টনটার উপরে আমি চাপ প্রয়োগ করতেছি, অর্থাৎ তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে বল এবং ক্ষেত্র দুইটার অনুপাতকে আমরা চাপ দ্বারা প্রকাশ করতেই পারি। এই জন্যই দেখো আমি এখানে লিখছি যে যখন আমি এখানে F1 পরিমাণ বল প্রয়োগ করব, তখন দেখা যাবে কি অনুভূত চাপের পরিমাণ হবে F1/A1, অর্থাৎ P=F/A, তার মানে P1=F1/A1। সেম কাহিনী, প্যাসকেলের সূত্র অনুসারে এই চাপ তরল পদার্থ দ্বারা সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়। তোমরা অলরেডি প্যাসকেলের সূত্র পড়ে আসছো, ইভেন এই অধ্যায়ের কিছু সূত্র আছে, আর্কিমিডিসের সূত্র, এই সূত্রগুলো তোমরা আসলে খুব ভালো করে জানোই, তাহলে আমাকে আর বলার দরকার নেই। সুতরাং বড় পিস্টনে প্রযুক্ত ঊর্ধ্বচাপ হবে F1/A1। এই চাপটাই তো এপাশে এসে ক্রিয়া করবে, তাই না? এই চাপের জন্য বড় পিস্টনে অনুভূত ঊর্ধ্বমুখী বল হবে চাপ ইন্টু ক্ষেত্রফল, অর্থাৎ আমি বলতেই পারি এখানে F1/A1 ইন্টু A2। অর্থাৎ এখানে এই A2 পিস্টনের উপর ক্রিয়া করবে, যার কারণে তো এপাশে যখন তুমি জোরে চাপ দিবা, পানিটা কিন্তু এই পাশ থেকে উপচে পড়ে যাবে। সেম কাহিনী, যদি এই পাশে উল্টা করে কাজ করে, এই পাশে যদি চাপ প্রয়োগ করো, পানিটা এই পাশ থেকে উপচে পড়ে যাবে, অর্থাৎ একটা আরেকটার সাথে পুরোটা কানেক্টেড। সো আমি কিন্তু এখানে সরাসরি লিখতেই পারি যে F2=F1/A1 ইন্টু A2। তারপরে লাইনটাকে একটু গুছিয়ে রাখলাম, বাস F1/A2 আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল। খুবই সোজা, কোনো কিছুই না, তুমি যেটা বুঝো সেটাকে একটু ডিটেলস আকারে গুছিয়ে রাখবা, তাহলে এনাফ। এরপর আমরা দেখব P=H ρg, খুব ইম্পর্টেন্ট এবং খুবই কমন একটা সূত্র আমাদের, এবং এই সূত্রটা আমরা সবাই খুব ভালো করেই জানি। P=H ρg, এবং এই সূত্রের প্রমাণটা আমরা একটু দেখবো। এটা খুবই সোজা একটা প্রমাণ। আমি কিছু কিছু বিষয় এখানে একটু লিখে দিব তোমাদের, তাহলে তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। সো বুঝতেই পারছো, একটা বড় একটা সিলিন্ডার, তার ভিতরে একটা ছোট্ট একটা সিলিন্ডার, এবং ওটাকে পানি পূর্ণ করছি, এবং ওই সিলিন্ডারের মধ্যে একটা নির্দিষ্ট উচ্চতা কাজ করবে, এবং যখন আমি একটা বস্তুকে ছেড়ে দেবো, তখন বস্তুর আস্তে আস্তে কী করবে, অভিঘর্ষণ বলের প্রভাবে বস্তুটা কিন্তু উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে তলিয়ে যাবে। তবে এখানে ভাষা ডুবোর অনেক কাহিনী আছে, সেগুলো আমি এখানে টানতাছি না, ওগুলো নিয়ে অন্য টপিকে তোমাকে আলোচনা করছিলাম, আশা করি তোমার সেগুলো মনে আছে। তারপরে যদি ভুলে যাও, তাহলে পুনরায় সেগুলো আমি আবার আলোচনা করবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল এ। তোমরা জানো যে এই ক্ষেত্রফলকে দ্বারা প্রকাশ করা হয় তরলের ঘনত্ব রো, যাকে ডেন্সিটি বলা হয়। এটা কিন্তু রো চিহ্ন, এটা কিন্তু আমি পি লিখি নাই, রোটা একটু বাঁকায় দিবা।
এবং অভিকর্ষ ত্বরণ কি জি। আর তরলের মুক্ত তরল থেকে বি বিন্দুর গভীরতা, টোটাল যে গভীরতাটা হাইটটাকে বোঝাচ্ছে সেটা কত এইচ। সো এগুলো তোমাদের জানা। আর আমরা জানি পি ইকুয়াল টু এফ বাই এ, অর্থাৎ বল বাই ক্ষেত্রফল। সুতরাং এই বিন্দুতে প্রযুক্ত বল ইকুয়াল টু তরলের ওজন। এই লাইনগুলোকে আমি একটু তোমাকে দেখাবো। কোথায় দেখাবো, আমি এখানে একটু দেখাচ্ছি। দেখো, আমি এফ ইকুয়াল টু ডাব্লিউ কিন্তু লিখতেই পারি। আমরা কিন্তু পড়ছিলাম যে তোমার এফ ইকুয়াল টু এম জি অথবা ডাব্লিউ ইকুয়াল টু এম জি, সো বথ অফ সেম ইকুয়াল এফ ইকুয়াল টু ডাব্লিউ। আবার আমরা কিন্তু ডাব্লিউ সমান এম জি লিখতে পারি। পড়ছিলাম না এই সূত্রটা? হ্যাঁ পড়ছিলাম, কারণ আমরা এফ সমান এম জি তো পড়ছিলাম। এখন এম বলতে আমরা কি বুঝছি? আমরা একটা সূত্র পড়ছিলাম, মনে করে দেখো, রো ইকুয়াল টু এম বাই ভি। এটা কার সূত্র ছিল? ঘনত্ব বা ডেনসিটির সূত্রটা ছিল রো ইকুয়াল টু এম বাই ভি। যদি এখানে আমরা কোনাকুনি গুণ যদি করি তাহলে আমরা পাচ্ছি এম ইকুয়াল টু রো ভি। তাহলে এই এম এর পরিবর্তে আমি রো ভি লিখতে পারি না? জি তো আমাদের ছিল, থাকলো। এখন কথা হচ্ছে এই ভি এর পরিবর্তে আমরা এ এইচ লিখতে পারি। ভি ইকুয়াল টু এ এইচ লিখতে পারি, কিন্তু কিভাবে লিখতে পারি? আমরা জানি যে ভি ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এ ইন্টু বি ইন্টু সি। এ বলতে দৈর্ঘ্য, বি বলতে প্রস্থ এবং সি বলতে উচ্চতাকে বোঝাচ্ছে। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে কি পাওয়া যায়? আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে কি পাওয়া যায়? ক্ষেত্রফল পাওয়া যায়, যাকে প্রকাশ করা হয় এ দ্বারা। সো আমি এ ইন্টু বি অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থের পরিবর্তে এ লিখতে পারি, আর সি বলতে উচ্চতা বা গভীরতাকে বোঝাচ্ছে, তাহলে এইচ। তাহলে আয়তন বলতে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অথবা আয়তন বলতে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। বিষয়টা একই। তাহলে আমি কিন্তু ভির পরিবর্তে এ এইচ কিন্তু লিখতেই পারি। তাহলে আমি লাইনটা কি লিখবো? এফ ইকুয়াল টু রো, ভির পরিবর্তে এ এইচ, আর জি আমাদের ছিল, থাকলো। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যে আমরা রাশটা কিন্তু আমরা লিখলাম যে এফ ইকুয়াল টু রো এ এইচ জি। তুমি যেটা লেখো যে এ এইচ রো জি, একভাবে গুছিয়ে লিখলেই হয়। সো এই বিষয়গুলোকেই আমি একটু বাংলা লেখার মাধ্যমে লিখছি। যেহেতু এটা একটা থিওরি, সেহেতু তোমাদেরকে এইভাবে করে লিখতেই হবে। এই জন্য দেখো আমি লিখছি তরলের ওজন ইকুয়াল টু তরলের ভর ইন্টু এম জি। তরলের ভর কত? এই যে এম, তার মানে এম জি। আবার ভরের জায়গায় দেখো আমি লিখছি আয়তন ইন্টু ঘনত্ব। ওই এম মানে কি? রো ভি, তার মানে ভিতে আয়তন আর রোতে কি? ঘনত্ব। আবার দেখো আমি এই আয়তনের জায়গায় লিখছি আমি ক্ষেত্রফল ইন্টু গভীরতা, কারণ আমরা জানি যে ভি ইকুয়াল টু এইচ, এতে ক্ষেত্রফল, এইচ তে গভীরতা। মানে এই লাইনগুলোকে যেটা আমরা সবসময় জানতাম সেই বিষয়গুলোকে আমরা একটু বাংলা লেখা, তারপরে আমরা একটা লাইনে আসলাম যে প্রযুক্ত বল অর্থাৎ এফ ইকুয়াল টু এ এইচ রো জি। আমাদের কিন্তু মূল যে সূত্র আমরা দেখছিলাম যে পি ইকুয়াল টু এফ বাই আমরা প্রমাণ করছিলাম, এই এফ এর জায়গায় আমরা এক নংয়ের মধ্যে এফ এর মানটা বসায় দেব। ঠিক আছে? অর্থাৎ এখান থেকে যে আমরা এফ এর মান বের করছিলাম, এফ ইকুয়াল টু এ এইচ রো জি বা রো এ এইচ জি, এই মানটা আমরা এই এফ এর এখানে বসায় দিব। অর্থাৎ এফ এর মান এক নঙ্গে বসায় দিব। বসে দেওয়ার পর এ আর এ কাটাকাটি যাবে, তখন থাকবে শুধুমাত্র কিন্তু এইচ রো জি। বাস, প্রমাণ হয়ে গেল। আশা করি বুঝতে পারছো কিভাবে প্রমাণটা হয়ে গেল। এরপর আমরা একটু দেখব, এটা মাঝে মাঝে পরীক্ষার মধ্যে আসে, এটা অনেক সময় পরীক্ষার মধ্যে আসে। এটা হলো সেলসিয়াস, ফারেনহাইট অ্যান্ড কেলভিন স্কেলের মধ্যে সম্পর্কের সূত্রের প্রতিপাদন। আমি আবারও বলতেছি, তোমরা এই সূত্র সবাই পড়ছো, সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস 30/9 ইকুয়াল টু কে মাইনাস 223/5। ঠিক আছে? এই সূত্রের প্রতিপাদনটা আমরা সবাই করছিলাম, এবং এই সূত্রটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা স্কেলের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা হয়েছে। সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস 32/9 ইকুয়াল টু কে মাইনাস 223/5। ঠিক আছে? সো এটাকে আমরা এখন দেখবো যে কীভাবে করে আমরা এটাকে প্রমাণ করব। খুবই সোজা কথা। এখানে দেখো চারটা স্কেল আছে, অ্যাকচুয়ালি এখানে তিনটা স্কেল আছে। আরেকটা স্কেলকে আমি বাকি তিনটা স্কেলকে মেজার করার জন্য আমি এখানে স্থাপন করেছি, যে আমি বাকি তিনটা স্কেলকে ওই প্রধান স্কেলটার সাপেক্ষে আমি এটাকে নির্ণয় করতে পারি। দেখো এই যে স্কেলটা, সেকেন্ড স্কেলটা দেখতে পাচ্ছ, এই স্কেলটা আমাদের হলো সেলসিয়াস স্কেল। কীভাবে বুঝলাম এটা একটা সেলসিয়াস স্কেল? কারণ সেলসিয়াস স্কেলটা কিন্তু 0 থেকে 100 পর্যন্ত হয়, এর রেঞ্জটা কত? 0 to 100। এরপরে থার্ড যে স্কেলটা আছে এটা আমাদের ফারেনহাইট স্কেল। এটা কিন্তু 32 থেকে 212 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, 212 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত, কেননা এটার রেঞ্জ হলো 32 থেকে 212। আর এরপরে দেখতে পাচ্ছ ফোর্থ যে স্কেলটা দেখতে পাচ্ছ, এটা হলো 273 থেকে 373। আমরা কিন্তু জানি যে প্রত্যেকটি স্কেলে কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, এই রেঞ্জের উপর ভিত্তি করে কিন্তু সেই স্কেলগুলোর সাহায্যে বিভিন্ন রকমের কী বলে এটাকে পরিমাপ করা হয়, তাই না? তার মানে খেয়াল রাখবা যে সেলসিয়াস স্কেলটার রেঞ্জ হলো 0 থেকে 100, ফারেনহাইট 32 থেকে 212, অ্যান্ড কেলভিন 273 থেকে 373। ওকে, আর এই তিনটে স্কেলকে আমি একটু পরিমাপ করার জন্য আমি একটা সিম্পল একটা নর্মাল একটা স্কেল রাখছি, এবং এগুলোকে আমি কিছু ABCD অক্ষর দ্বারা প্রকাশ করতেছি। দেখো এই যে সেলসিয়াসের এখানে সি লেখছি, ফারেনহাইটের এখানে এফ লেখছি, কেলভিনের এখানে কে লেখছি। আর আমাদের
পাঠ যে স্কেলটার সাহায্যে আমরা সব প্রত্যেকটা স্কেল কন্ট্রোল করবো এবং সেটার জন্য আমরা এখানে পি লিখছি, ঠিক আছে। সো এ পি একটা পি একটা বিন্দু দিলাম। এখানে দুইটা বিষয় আছে, নিচে যে দাগগুলো দেখতে পাচ্ছ একদম নিচে যে দাগটা, এই দাগগুলোকে আমরা বলবো নিম্ন স্থিরাঙ্ক, আর একদম উপরে যে দাগগুলো দেখতে পাচ্ছ এই দাগগুলোকে আমরা বলবো ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক সোজা করে যদি বলি, এক লোকে ম্যাক্স ভ্যালু, এক লোকে মিন ভ্যালু, ঠিক আছে। এই দুইটা ভ্যালুর সাহায্যে আমরা এই সূত্রটাকে প্রমাণ এখন দেখব কীভাবে করা যায় তা আমরা একটু দেখার চেষ্টা করব। এই চিত্রটা কিন্তু লাগবে, কোনো উপায় নেই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে থার্মোমিটারে বি অবস্থানে অপর তিনটি স্কেলের পাঠ যথাক্রমে সিএফকে, এই দেখো এই যে বি এর জায়গায়, এই যে বি অবস্থানে বিভিন্ন মাপ আছে, 100 ঊর্ধ্ব স্থিরাঙ্ক যেটা 212, তারপর 373, আর নিম্ন স্থিরাঙ্ক যেটা এটা লোক তোমার এই যে এর জায়গায় আছে 0, 32, 230, 73। তাহলে এখানে আমি একটা কথা লিখতে পারি যে পি এ বাই বি এ ধ্রুবক হয়, লেখা যায় পি এ বাই বি এ, একটা অনুপাত আমরা সেট করতেছি পি এ বাই বি এ, পি থেকে এ পর্যন্ত আবার বি থেকে এ পর্যন্ত, এই বিষয়গুলো একটা খেয়াল রাখতে হবে তোমাকে, বি থেকে এ পর্যন্ত এবং বি থেকে এ পর্যন্ত। পি থেকে এ পর্যন্ত মানে কি, সি থেকে 0, এফ 32, তারপরে কে 273, তারপরে বি এ যদি হিসাব করো তাহলে এখানে 100, 0, তারপরে 212, 32, তারপরে 373, 273। সো ওই লাইনটা আমি এখানে লিখলাম যে পি এ বাই বি এ ইকুয়াল টু সি মাইনাস 0, 100 মাইনাস 0, এফ মাইনাস 32, 212 মাইনাস 32, কে মাইনাস 273, 273 মাইনাস 273। সো এখানে আমি কিছুই করি না, এখানে জাস্ট করে যোগ বিয়োগ করছি, যোগ বিয়োগ করার পরে এই নিচে যে দেখতে পাচ্ছ এই সব কিছুকে আমি মনে হয় এখানে একটা সংখ্যা দ্বারা কাটাকাটি করছি, মনে হয় 20 হতে পারে, এখানে 20 দ্বারা সব কিছু মনে হয় ভাগ করছি, ভাগ করার পর আমাদের থাকে c/5 ইকুয়াল টু f - 30/9 ইকুয়াল টু k - 273/5। সো প্রমাণিত, একদমই সোজা এবং থিওরিগুলো একটু ডিটেলস আকারে লিখবা, তাহলে দেখবা তোমাদের একটা প্রমাণ হয়ে গেছে। ওকে, নেক্সট দেখা যাক আমাদের জন্য কোন থিওরি অপেক্ষা করছে। এই যে সপ্তম অধ্যায় ওয়েভ অ্যান্ড সাউন্ড যে অধ্যায় তোমাদের বইয়ের মধ্যে আছে, এই অধ্যায়টার মধ্যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা এই সূত্রটা জানে না এমন পাবলিক আমার মনে হয় তোমাদের ক্লাসে কেউই নাই যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা সূত্রটা জানে না, কেননা এই সূত্রটা খুবই সহজ এবং এই অধ্যায় থেকে এই সূত্রের অঙ্ক আসেই, পরীক্ষার মধ্যে এই সূত্রের অঙ্ক আসেই, ঘুরে ফিরে কোনো না কোনোভাবে এই সূত্রের অঙ্ক পরীক্ষাতে আসে। সো দেখা যাক ভি ইকুয়াল টু এফ ল্যামডা এই সূত্রের প্রমাণ আমরা কীভাবে করতে পারি, এবং এই প্রমাণটার মধ্যে কোনো চিত্র নাই, অন্যগুলোর মধ্যে চিত্র ছিল, এই প্রমাণটা একটু ডিটেলস টাইপের, অর্থাৎ তোমাকে একটু বিবরণ লিখতে হবে, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে। দেখা যায় ডিটেলসগুলো কেমন, ঠিক আছে। আমরা জানি 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সৃষ্টি হয় তাকে কম্পাঙ্ক বলে। কম্পাঙ্ক তো আমরা জানি যে 1 সেকেন্ডে কোন একটা বস্তু যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে তখন তাকে কম্পাঙ্ক বলা হবে। আবার একটি পূর্ণ স্পন্দনে অতিক্রান্ত দূরত্বকে কি বলা হয়, ওয়েভলেন্থ, বা এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ল্যামডা দ্বারা প্রকাশ করি। আবারও বলতেছি যে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করা হয় তাকে বলা হচ্ছে কম্পাঙ্ক, যাকে প্রকাশ করা হয় এফ দ্বারা, ইংলিশে বলা হয় এটাকে ফ্রিকোয়েন্সি। আর একটি পূর্ণ স্পন্দনে অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করা হয় ওয়েভলেন্থ ল্যামডা দ্বারা, যাকে বাংলায় বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা লিখতে পারি যে একটি পূর্ণ কম্পনে সময়ের তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব ল্যামডা, তাহলে এফ টি সংখ্যক পূর্ণ কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্ব কি হবে, অবশ্যই এফ ল্যামডা। ওই তোমার ঐকিক নিয়মের মতো যে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হওয়ার জন্য অতিক্রান্ত দূরত্ব যদি ল্যামডা হয়, তাহলে এফটি পূর্ণ কম্পন সম্পন্ন হওয়ার জন্য অতিক্রান্ত দূরত্ব কি হবে, এফ ল্যামডা। যেহেতু কম্পাঙ্ক এফ তৈরিতে 1 সেকেন্ড সময় লাগে, সেহেতু 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এফ ল্যামডা, যেটা আমরা একটু আগে বুঝতে পারলাম যে ওইটাকে আমরা এফ ল্যামডাকে জাস্ট 1 সেকেন্ড এর হিসাবে আমরা বিষয়টাকে হিসাব করলাম। তাহলে এটাই কিন্তু তার তরঙ্গ বেগ হবে। বেগ বলতে কি বোঝায়, যে তোমার ভেলোসিটি যেটাকে বলা হয়, বেগের একক কি, মিটার পার সেকেন্ড, একটা নির্দিষ্ট সময়ে বস্তুটা পাস করতেছে। তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি এটা তরঙ্গ বেগ, তার মানে অবশ্যই এই যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা বাস প্রমাণিত। এটাই সেই নির্ণয়ের সূত্র, অর্থাৎ এটাই হলো তোমার বেগ, সরণ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কের সূত্র। বেগ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কের সূত্র, এফ বলতে কম্পাঙ্ককে বোঝাচ্ছে। এই অধ্যায়ের আরেকটা প্রমাণ আছে, এটা খুবই ছোট্ট, এটা পরীক্ষার মধ্যে আসলে হয়তো বা খ নাম্বারে আসতে পারে, যে এফ ইকুয়াল টু 1/t, যেটাকে আমরা বলি যে কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্কের সূত্র, কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে, এটা ওইটার মতনই খুবই ছোট। আমরা জানি যে স্পন্দনশীল বস্তু কণা 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে, যা তোমরা একটু আগে কম্পাঙ্ক সংখ্যাটা দেখছো, এবং এই কম্পাঙ্ক এর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পর্যায়কাল কি হবে, টি সেকেন্ডে স্পন্দনের সংখ্যা 1 যদি হয়, তাহলে 1 সেকেন্ড স্পন্দনের সংখ্যা কত হবে, 1/t, স্বাভাবিক একটা ব্যাপার, ভাগ হয়ে যাবে। তাহলে 1 সেকেন্ডে এই স্পন্দনের সংখ্যাটাকে কি বলা হয়, কম্পাঙ্ক বলা হয়, যা আমরা কম্পাঙ্কের সংজ্ঞা অনুসারে জানতে পারলাম। তাহলে অবশ্যই এটা এবং এটা পরস্পর সমান, তার মানে এফ ইকুয়াল টু 1/t।
বাস প্রমাণিত। অথবা এখান থেকে লিখতে পারো টি ইকুয়াল টু 1/f, যেটা লেখো না কেন প্রমাণ কমপ্লিট। এটাই হলো কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্কের সূত্র। সো আমাদের এই অধ্যায় থেকে দুইটার প্রমাণ আমাদের শিখলাম। এবার আমরা এরপর 6 নম্বর অধ্যায়ে একটা প্রমাণ আমরা একটু শিখে আসবো। 6 নম্বর অধ্যায়ের একটা প্রমাণ ছিল, আচ্ছা আমি এটা একটু বলে রাখি। এটা হলো তোমার প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণের মধ্যে সম্পর্কের একটা সূত্র। এর প্রমাণটা তোমরা আশা করি এর আগের লেভেলেই তোমরা পড়ে আসছো, ক্লাস 9 তোমরা এটা পড়ে আসছো, সেটা আমার এখানে বলার কিছু নাই। এটা পুরোটা ডিটেলস টাইপের একটা প্রমাণ। আমি তারপরে তোমাদের ডিটেলসগুলো আমি একটু পরে পরে একটু দেখাচ্ছি, কারণ খুবই সোজা একটা ব্যাপার। তুমি যা বুঝো তাই খালি গুছিয়ে লিখতে বলে তোমার না, আর কিছু করতে হবে না, ঠিক আছে? সো দেখতে পাচ্ছ এখানে একটা সিলিন্ডার টাইপের একটা পাত্র আছে, ঠিক আছে? তো এই দাগ কাটা সরু নল বিশিষ্ট একটি কাচের বাল্ব নিয়ে তার এ দাগ পর্যন্ত কোনো তরল পদার্থ পূর্ণ করা হলো। অর্থাৎ আমি এ দাগ পর্যন্ত এখানে পানি নিলাম। এ বি সি 3টা দাগ দেখতে পাচ্ছ তোমরা, ছোট্ট করে আমি লিখে রাখছি এ, মাঝখানেরটা এ, নিচেরটা বি, আর উপরেরটা হলো সি বিন্দু। তো আমি এ দাগ পর্যন্ত এখানে তরল পদার্থ দ্বারা পূর্ণ করলাম। এখন তরল স্তম্ভের দিকে লক্ষ্য রেখে বাল্বটিকে গরম করলে, তো আমি অবশ্যই এখানে আমি হিট প্রয়োগ করতেছি, যদি আমি এখানে গরম করি তাহলে দেখা যাবে তরলের উপরিতল এ থেকে বি দাগ পর্যন্ত নেমে আসবে। স্বাভাবিক একটা ব্যাপার, কেননা আমরা জানি কিন্তু যে যখন কোনো পদার্থকে বা কোনো একটা কী বলে এটাকে কন্টেইনার, যেটাকে আমরা বলি পাত্র, এটা একটা পাত্র, বাল্ব নল বিশিষ্ট একটা পাত্র, এইটাকে যদি আমরা যখন তাপ প্রয়োগ করব তখন কিন্তু যেহেতু এটা কঠিন পদার্থের তৈরি, তার মানে আমরা জানি যে তাপ প্রয়োগ করার ফলে কঠিন পদার্থের কী ঘটে, প্রসারণ ঘটে। এটা কিন্তু খুব ভালো করে কিন্তু জানি যে তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের কী ঘটে, প্রসারণ ঘটে। আর যখন আমি এখানে তাপ প্রয়োগটা করব তখন প্রথমে কিন্তু পানিটা গরম হবে না, মানে তরলটা গরম হবে না, প্রথমে পাত্রটা গরম হবে। যখন প্রথমে পাত্রটা গরম হবে তখন অবশ্যই পাত্রের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত প্রসারণ করবে, কারণ প্রত্যেকটা পাত্রের একটা নির্দিষ্ট স্পেস পর্যন্ত এটা কিন্তু প্রসারণ করবে। এরকমটা না যেটা কন্টিনিউয়াসলি প্রসারণ হতেই থাকবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ওই পাত্রটার তাপ প্রয়োগ করার ফলে কঠিন পদার্থের প্রসারণ ঘটবে। সো যখন এখানে পাত্রের প্রসারণ ঘটবে, আমার পানির লেভেলটা ছিল এ দাগ পর্যন্ত, যখন প্রসারণটা ঘটবে তখন পাত্রটা কিন্তু আগের থেকে একটু বড় হয়ে যাবে, একটু স্পেসটা কিন্তু একটু বৃদ্ধি পাবে সব দিক থেকে, যার কারণে পানির লেভেলটা কিন্তু আলটিমেটলি কমে আসবে। তার মানে পানির লেভেলটা এ দাগ থেকে বি দাগে পৌঁছাবে। আশা করি তুমি এটা বুঝতে পারছো। আচ্ছা, এরপর দেখা যাক কি বলছে। তারপর আবার বি দাগ থেকে শুরু করে এ দাগ অতিক্রম করে সি দাগ পর্যন্ত উঠবে। এই জায়গাটার মধ্যে একটা প্যাচ আছে, যে এখানে এ থেকে বি দাগে নামলো, এখন আবার বি থেকে এ ওভার করে সিতে গিয়ে পৌঁছালো, এর কারণটা কি? আচ্ছা, এর কারণ তাপ প্রয়োগ করলে প্রথমে বাল্বটির আয়তন বৃদ্ধি পাবে। হ্যাঁ, আমরা একটু আগে জানতে পারছি, যার জন্য তরল এ থেকে বিতে নেমে আসবে, সেটাও বুঝতে পারছি। পরে তরল যেই গরম হয় সেই তার আয়তন বৃদ্ধি শুরু হয়। অর্থাৎ যখনই তরলটা গরম হওয়া শুরু করবে, পাত্রটা গরম হওয়া হয়েছেই, যখন তরল পদার্থটা গরম হওয়া শুরু করবে তখন তার আয়তনটা কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। কঠিন পদার্থ হচ্ছে তরল পদার্থের প্রসারণ কিন্তু বেশি ঘটে, তা কিন্তু আমরা খুব ভালো করে বিষয়টা জানি। আপাত দৃষ্টিতে মনে হবে তরল পদার্থ অর্থাৎ তরল প্রথমে এ দাগে ছিল, শেষে সি দাগে উঠছে। আমাদের কাছে মনে হবে যে এ দাগ থেকে সি দাগে এটা পৌঁছাইছে, আসলে কিন্তু সেটা ঘটবে না। এটা আমাদের কাছে মনে হবে আপাতপক্ষে, আসলে পাত্রের প্রসারণটা প্রথমে ঘটবে, কারণ আমি তাপটা প্রথমে পাত্রের উপর ক্রিয়া করছে, তারপরে নির্দিষ্ট সময় পর্যন্ত পাত্রের প্রসারণ ঘটার পরে সেই তাপটা ডিরেক্টলি তখন তরল পদার্থের উপর ক্রিয়া করবে। যেহেতু তরল পদার্থের প্রসারণটা কঠিন পদার্থের প্রসারণের থেকে বেশি ঘটে, এই জন্য আলটিমেটলি এখানে লেভেলটা, পানির উচ্চতার লেভেলটা বা তরলের উচ্চতার লেভেলটা কিন্তু অনেক বেড়ে যাবে, এবং বেড়ে যাওয়ার ফলে দেখা যাবে যে বি থেকে এ তো ওভার হবে একবারে সরাসরি সি দাগ পর্যন্ত গিয়ে পৌঁছাবে। তো বুঝতে পারছো কারণটা কি? এই জন্যই কিন্তু আমরা এখানে একটা বিষয় যেটা বুঝতে পারি, সেটা হলো যে ও এ হলো আপাত প্রসারণ, এখানে সি এ বলতে হবে, সি এ হলো আপাত প্রসারণ এবং সিবি হলো প্রকৃত প্রসারণ, আর ভিজি দ্বারা প্রকাশ করা হচ্ছে পাত্রের প্রসারণ। তো আমরা এখান থেকে লিখতেই পারি যে প্রকৃত প্রসারণ ইকুয়াল টু আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, অর্থাৎ ভি আর ইকুয়াল টু ভি এ প্লাস ভিজি। ভি আর বলতে প্রকৃত প্রসারণ, ভি এ বলতে আপাত প্রসারণ, ভিজি বলতে পাত্রের প্রসারণ। সো এটার আসলে মূল কনসেপ্টটা ছিল এরকম যে আমি এ দাগ পর্যন্ত পানি নিয়েছিলাম, যখন তাপ প্রয়োগ করছি তখন প্রথমে পাত্র গরম হবে এবং পাত্রের প্রসারণ ঘটবে, যার জন্য এ থেকে বি দাগ পর্যন্ত সে পানির লেভেলটা নেমে আসবে। এবং যখন কন্টিনিউয়াসলি আমি এখানে তাপ প্রয়োগ করতে থাকবো তখন দেখা যাবে কি যে নির্দিষ্ট সময় পর সেই তাপটা কিন্তু তখন তরলের উপর গিয়ে ক্রিয়া করবে, এর ফলে তখন তরল পদার্থের প্রসারণ হওয়া শুরু হবে। যখন তরল পদার্থের প্রসারণটা ঘটবে তখন সেটা বি থেকে এ ওভার করে সিতে পৌঁছে যাবে, কেননা তরলের প্রসারণ কিন্তু কঠিনের প্রসারণ অপেক্ষা বেশি। সো আমাদের কাছে এটা মনে হবে যে আসলে মনে হয় এটা এ থেকে সিতে চললো, মানে চলে গেল,
কিন্তু প্রকৃতপক্ষে এখানে ঘটনাটা বি থেকে সিতে চলে গেছে, অর্থাৎ প্রথমে পাত্রের প্রসারণ ঘটছে এবং তারপরে ওই এ থেকে সি দেখ পর্যন্ত গিয়ে পৌঁছাইছে। এটাই আসলে প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণের মধ্যে সম্পর্কের প্রতিপাদন। এটা পরীক্ষাতে আসে, মাঝে মাঝে আসে এটা। এরপর আমরা রিফ্লেকশন অফ লাইট যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের মধ্যে একটা প্রমাণ দেখবো। এটা তোমাদের সবাই খুব ভালো করে জানো, এটা তোমাদের কারোর কাছে অজানা না, আমি জাস্ট একটু বলে দিচ্ছি এবং তারপরে তোমরা তোমাদের মতো করে এটা লিখে ফেলতে পারো, অথবা আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা চাইলে আমার এটাকে ফলো করতে পারো। ওকে, এটা হলো আমাদের সামনে একটা মিরর আছে, একটা অবশ্যই একটা প্লেন মিরর, একটা সমতল দর্পণ এম কিউ এম প্রাইম দেখতে পাচ্ছ, এম কিউ এম প্রাইম একটা সমতল দর্পণ। এই দর্পণের মধ্যে এই ও যে বিন্দুটা, এই ও বিন্দুটাকে আমরা বলবো লক্ষ্যবস্তু, ঠিক আছে? অর্থাৎ তুমি একটা বিষয় বাস্তবে কল্পনা করে দেখো যে যখন তুমি কোনো একটা আয়নার সামনে গিয়ে দাঁড়াবা, তখন তোমার কাছে মনে হবে যে তুমি আয়না থেকে যতখানি সামনে আসো, তোমার কাছে মনে হবে এটা যে কেন যেন আয়না থেকে ঠিক ততখানি পেছনে তোমাকে দেখা যাচ্ছে। তুমি এটা ট্রাই করেই দেখো। অর্থাৎ তুমি আয়না থেকে যতখানি সামনে দাঁড়িয়ে থাকবা, তোমার কাছে কেন যেন মনে হবে যে তোমার চেহারা আয়না থেকে ঠিক ততখানি পিছনে দেখা যাচ্ছে। এটা আসলে সত্যি না, বাট তোমার কাছে মনে হবে এটা। সো এই কনসেপ্টটাকে আসলে আমরা প্রমাণ করবো। এটা প্রমাণ করতে হবে যে লাইনটা এরকম যে প্রমাণ করো যে সমতল দর্পণ থেকে লক্ষ্যবস্তু যত সামনে অবস্থিত, প্রতিবিম্ব দর্পণ থেকে ঠিক ততটা পিছনে গঠিত হয়। আমি আবারও বলতেছি যে প্রমাণ করো যে সমতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু দর্পণ থেকে যতটা সামনে অবস্থিত, প্রতিবিম্ব দর্পণ থেকে ঠিক ততটা পিছনে গঠিত হয়। তার মানে এম কিউ এম প্রাইম দর্পণের ও আমাদের অবজেক্ট, আমাদের মেইন অবজেক্ট ছিল লক্ষ্যবস্তু, আমাদের মেইন যে বস্তুটা সেটা ছিল। তো এখানে ঘটনাটা কি করবে আমি তোমাকে একটু মার্ক করে দেখাবো। আচ্ছা, এখানে ঘটনাটা কি ঘটবে, তো ও বিন্দু থেকে প্রথমে আলোক রশ্মি এই দর্পণের উপরে লম্বভাবে ক্রিয়া করবে, একদম সোজা ও থেকে টি বরাবর, ওটি বরাবর রশ্মিটা ক্রিয়া করবে। আমরা কিন্তু জানি যে আলোক রশ্মি যদি কোনো একটা বস্তুর উপরে লম্বভাবে ক্রিয়া করে, এক্স্যাক্টলি যে পথে আসছে বস্তুটা, অর্থাৎ আলোক রশ্মিটা যে পথে আসছে, রশ্মিটা কিন্তু ঠিক সেই পথে কিন্তু ব্যাক করবে। অর্থাৎ যদি কোনো একটা বস্তুর উপর আলোক রশ্মি লম্বভাবে ক্রিয়া করে এবং দেখা যাবে বস্তুটা যে পথে আপতিত হয়েছিল ঠিক সেই পথেই বস্তুটা কী হবে, প্রতিফলিত করবে। যেমন তোমরা কিন্তু জানো যে যখন দুপুরবেলা 12টা বাজে, অর্থাৎ সূর্য যখন একদম ডিরেক্ট আমাদের মাথার উপরে থাকে, তখন কিন্তু আমাদের কিন্তু কোনো ছায়া সৃষ্টি হয় না, মানে আমাদের কিন্তু কোনো শ্যাডো সৃষ্টি করে না। কিন্তু যখন আমরা দেখি যে সূর্যটা বিকালের দিকে অথবা সকালের দিকে, তখন কিন্তু আমাদের কিন্তু ছায়া আমরা লক্ষ্য করতে পারি। আচ্ছা, তাহলে এখানে যখন আমরা ও থেকে টি বরাবর আলোকটা যখন এখানে আপতিত হবে, তখন এক্স্যাক্টলি ঠিক টি ও বরাবর সেটা প্রতিফলিত হবে, বুঝতেই পারছো? এরপর ও থেকে কিউ বরাবর আলোকরশ্মিটা যদি আপতিত হয়, আমরা এরর করে খেয়াল করে দেখো, ও থেকে টি বরাবর যদি আলোকরশ্মিটা আপতিত হয়, তখন কি করবে, কিউ আর পথে আলোকরশ্মিটা প্রতিফলিত হবে। এটা আলোর প্রতিফলনের একটা ধর্ম, যে ও কিউ পথে যদি আসে, ও কিউ বরাবর যদি আসে, এটা আমাদের কিন্তু কিউ বিন্দু মাঝখানেটা, ও কিউ বরাবর যদি আসে, তাহলে কিউ আর পথে সেটা কি হবে, প্রতিফলিত হবে। আর আমরা কিন্তু জানি যে এই যে রশ্মিটা দর্পণের উপর পড়ছে, সেটাকে বলা হবে আপতিত রশ্মি, যেটা দর্পণ থেকে ব্যাক করলো সেটাকে আমরা বলবো প্রতিফলিত রশ্মি। অ্যান্ড অবশ্যই আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যে একটা লম্ব রেখা কল্পনা করা হয়, যাকে বলা হয় অভিলম্ব। তার মানে আমাদের এখানে অভিলম্ব কোনটা, ও কিউ আমাদের কি অভিলম্ব। আমরা জানি যে আপতিত রশ্মির সাথে অবিলম্বের উৎপন্ন কোণ আপতন কোণ, যাকে প্রকাশ করা হয় আই দ্বারা। সেম প্রতিফলিত রশ্মির সাথে অবিলম্বের মধ্যবর্তী উৎপন্ন কোণ প্রতিফলন কোণ, যাকে প্রকাশ করা হয় আর দ্বারা। এখন এই ওটি রশ্মিটাকে আমি পিছন দিকে বর্ধিত করলাম, দেখতেই পাচ্ছ, মানে বাড়াই দিলাম। সেম আমি এই আর কিউ রশ্মিটাকে, মানে আমি কিউ আর রশ্মিটাকে পিছন দিকে বর্ধিত করলাম। এই দুটো রশ্মিকে পরস্পরকে পিছন দিকে বর্ধিত করার পর তারা পরস্পর আই বিন্দুতে মিলিত হয়েছে। এই আই বিন্দুটাই আমাদের সেই ইমেজ বা প্রতিবিম্ব। সো আমরা এখান থেকে তাহলে আই প্রতিবিম্ব পেয়ে গেছি। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে টি থেকে ও পর্যন্ত দূরত্ব যতটুকু, টি থেকে আই পর্যন্ত দূরত্বটা ঠিক ততটুকু। অর্থাৎ দর্পণ থেকে লক্ষ্যবস্তু যতটা সামনে অবস্থিত, দর্পণ থেকে প্রতিবিম্ব ঠিক ততখানি পিছনে মিলিত হয়েছে। সো দেখা যাক আমরা এখন কি কি করতে পারি। এখন এখানে একটা ব্যাপার কি, তুমি একটু মনোযোগ দিয়ে তাকায় দেখো, টি ও কিউ যে ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই পাশেও প্রায় একই রকম দেখতে টি আই কিউ নামক দুটো ত্রিভুজ আছে। এই দুটো ত্রিভুজ এখন আমরা চাবো সর্বসম প্রমাণ করার জন্য। যদি আমরা দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এই ত্রিভুজের সবকিছু ওই ত্রিভুজের সবকিছুর সাথে হুবহু মিলে যাবে। কিন্তু কিভাবে প্রমাণ করব? তোমরা সর্বসম প্রমাণ করার জন্য যে কোনো একটা কনসেপ্ট ইউজ করতে পারো। তুমি বলতে পারো যে এখানে এই কোণ এবং এই কোণ সমান, যা তুমি একটু আগে বুঝতে পারছিলে যে এই আই কোণটা এবং এই আর কোণটা সমান। কারণ এইটা এই কোণ
এবং এই কোণ পরস্পর একান্তর কোণ হয়েছিল, আর এই কোণ এবং এই কোণ পরস্পর অনুরূপ কোণ হয়েছিল। তাছাড়া আমরা স্নেলের সূত্র অনুসারে জানি যে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান। আমি দেখতে পাচ্ছি যেহেতু এই আই এবং এই আর পরস্পর সমান, সেহেতু দুইটা কোণের মান পরস্পর সমান হবে। এখন এখানে একটা কথা হচ্ছে, তুমি চাইলে এখানে বলতে পারো যে টি কিউ উভয় ত্রিভুজের সাধারণ বাহু, এই ত্রিভুজের মধ্যে আছে ওই ত্রিভুজের মধ্যে আছে, অথবা তুমি বলতে পারো যে এটা এবং এটা পরস্পর সমান, অতিভুজের কথা তুমি বলতে পারো। সো তার মানে কি দাঁড়ালো যে এই ত্রিভুজ এবং ওই ত্রিভুজ যখন পরস্পরের সাথে সমান সম্পূর্ণরূপে হয়ে যাবে, তখন আমি কিন্তু বলতে পারবো যে টি থেকে ও পর্যন্ত যতটুকু, টি থেকে আই পর্যন্ত ঠিক ততটুকু, অর্থাৎ টিও সমান টি আই। অর্থাৎ আমি তখন এটা বলতে পারবো যে লক্ষ্যবস্তু দর্পণ থেকে যত সামনে অবস্থিত, প্রতিবিম্ব দর্পণ থেকে ঠিক ততটা পিছনে ঘুরিতে হয়। সো আমাদের প্রমাণ কমপ্লিট হয়ে গেল। সো তোমরা চাইলে এই প্রমাণটাকে এখান থেকে লিখতে পারো, অথবা যদি মনে করো তোমরা তোমাদের মতো করে ভাষা আকারে লিখবা, সেটা লিখতে পারো। আমি এখানে মোটামুটি আমার মতো করে প্রমাণটা আমি এখানে লিখে রাখছি। সো তোমাদের কাছে যেভাবে খুশি তোমরা সেভাবে করে লিখে ফেলতে পারো। ওকে, তো আমরা প্রমাণ করবো F = R/2 যে সূত্রটা, এই সূত্রের প্রমাণটা আমরা দেখবো, যেটাকে বলা হয় যে কোনো উত্তল কিংবা অবতল দর্পণে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। অর্থাৎ প্রমাণ করতে হবে যে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। আমি একটু চিত্রের দিকে আমি একটু জুম করছি, আমি চিত্র সম্পর্কে এখন টোটাল তোমাকে ব্যাখ্যাটা দিব, তারপরে আমি জুম আউট করে আমি টোটাল ডিটেলসের উপরে আমি ক্যামেরাটা তুলবো, তখন তোমার ডিটেলসগুলো লিখে রাখতে পারবা, অথবা যদি আমার কথাগুলো বুঝে লিখে পাও তাও একই কথা, ঠিক আছে? সো আমি প্রথমে চিত্র সম্পর্কে একটু ব্যাখ্যা দেবো, কারণ এই চিত্রটা তোমাদের দেখাটা অনেক জরুরি, এই জন্য আমি চিত্রের দিকে একটু জুম করে রাখছি। সো দেখা যাক আমরা এখান থেকে কী কী বেশি জানতে পারি, খুব মনোযোগ দেখবা। এটা সিম্পল একটা দর্পণ, MP আমাদের দর্পণ। এই দর্পণের মধ্যে সি হলো বক্রতার কেন্দ্র। এখন এই সি দর্পণের বক্রতার কেন্দ্রের পি যে বিন্দু দেখতে পাচ্ছ, এই পি হলো মেরু, যেটাকে আমরা বলি পোল, আর সি হলো সেন্টার। আমাদেরকে প্রমাণ করতে হবে সি এবং পি এর মধ্যবিন্দু এফ। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে যে এফ বিন্দুটা এই যে বক্রতার যে ব্যাসার্ধটা এর মধ্যবিন্দু। অর্থাৎ প্রমাণ করতে হবে যে বক্রতার ব্যাসার্ধ অর্থাৎ ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এফটাই যে অ্যাকচুয়ালি ফোকাস বিন্দু তা আমরা প্রমাণ করতে হবে। আমরা কিন্তু সবসময় কিন্তু জানি যে সেন্টার এবং পোল এর ঠিক মধ্যবিন্দুকে আমরা সবসময় কি বলি? ফোকাস বিন্দু। সেটাই সবসময় কেন হয়, অর্থাৎ সেটা আমরা কেন ফোকাস বিন্দুটাকে আমরা সবসময় মধ্যবিন্দু বিবেচনা করি, সেই কনসেপ্টটাকে আমরা এখন প্রমাণটা শিখবো। ওকে, তো দেখা যাক আমরা এখান থেকে কীভাবে প্রমাণে আসতে পারি। খুব ভালো করে দেখবো, আমি বিষয়গুলোকে আমি আস্তে আস্তে এক এক করে বলবো সব কিছু, তাহলে আশা করি তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার লাগবে। তো আমি এখানে যে কাজটা করলাম যে সি এবং পিকে আমি যোগ করছি, তাহলে এই সি এবং পিটাকে আমরা কি বলতে পারি? প্রধান অক্ষ বলতে পারি, মেন এক্সিস বলতে পারি, এটা আমাদের প্রধান অক্ষ। এখন সি পি প্রধান অক্ষের ঠিক পুরোটাই কাছাকাছি এ থেকে এম রশ্মির দর্পণের উপরে এম বিন্দুতে আপতিত হয়। তার মানে আমি এই দর্পণটার উপরে এ থেকে একটা রশ্মি এম পয়েন্টের দিকে আপতিত করলাম, অর্থাৎ এ এম আপতিত রশ্মি। এখন এ এম যদি আপতিত রশ্মি হয় তখন কি করবে? এই বিন্দুটা অবশ্যই প্রতিফলিত রশ্মি সৃষ্টি করবে। তার মানে এই বিন্দু থেকে একটা রশ্মি দেখো এই পাশে বেরিয়ে আসলো, দেখো দুটো অ্যারো চিহ্ন আছে, একটা এ থেকে এম এর দিকে একটা অ্যারো চিহ্ন আছে, আর এম থেকে আরেকটা অ্যারো চিহ্ন বের হয়ে আসছে, এম থেকে এফ বিন্দু দিয়ে বের হয়ে আসছে। তার মানে মোট কথা এখন যেটা দাঁড়ালো সেটা হলো যে আমি এ থেকে এম বরাবর একটা রশ্মি ছুড়ে দিলাম, সেই রশ্মিটা এম থেকে এফ বরাবর বেরিয়ে আসলো। তার মানে আমি নতুন একটা বিন্দু পাইলাম, আমার প্রধান অক্ষের উপর নতুন একটা বিন্দু পাইলাম, সেই বিন্দুটা কোনটা? এফ বিন্দু। ওকে, এখন এখানে একটা কথা হলো, যেহেতু আমি এখানে এফ বিন্দু পাইছি, তার মানে এই না যে এই বিন্দুটা মধ্যবিন্দু, আমাকে আরও কিছু প্রমাণ করতে হবে, ঠিক আছে? আমাকে একদম স্ট্রং যুক্তি দাঁড় করাতে হবে, যার মাধ্যমে আমি এটা কনফার্ম করতে পারবো যে হ্যাঁ এখানে এই বিন্দুটা আসলেই মধ্যবিন্দু। খালি একটা প্রশ্নে চলে গেল তাকে বলে ফেলা তা না, আমাকে একটা থিওরিটিক্যাল ওয়েতে একটা প্রমাণ করতে হবে। এখন এখানে কথা হচ্ছে যে একটু তাকায় দেখো, আমি যদি এখানে বলে থাকি যে সিএমটাকে যদি আমি যোগ করি, একটু আগে আমি তো এম রশ্মি আপতিত রশ্মি হয়েছিল আর এম এর পরে সেটা প্রতিফলিত হয়েছিল, সি কমা এম যদি আমি যোগ করি তাহলে এই সিএমটাকে কিন্তু আমি দর্পণের উপর লম্ব বলতে পারি। কেন বলতে পারি লম্ব? কারণ একটু ভালো করে তাকায় দেখবা, এ এম সি, এই যে ছোট কোণটা এ এম সি, এই কোণটা কি কোণ? আপতন কোণ। কেন? এই যে আপতিত রশ্মি, আর যদি আমি মাঝখানে যেটা যোগ করে দিই তাহলে এটা লম্ব। এর মধ্যবর্তী কোণ কি? আপতন কোণ। সেম ভাবে এই যে এম এফ যে রশ্মিটা চলে গেছে সেটা কোন দিকে চলে গেছে?
সিএমএফ, সিএমএফ। তাহলে এই যে কোণটা দেখতে পাচ্ছ, সিএমএফ যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা কি কোণ? প্রতিফলন কোণ। তাহলে লম্বের সাথে উৎপন্ন কোণ করতেছে প্রতিফলিত রশ্মি, কার সাথে উৎপন্ন করছে কোণটা? লম্বের সাথে, মানে অভিলম্বের সাথে। তার মানে এখানে আমি যেটা বুঝতে পারলাম যে এম বিন্দুটা কিন্তু সিএম কিন্তু এখানে কিন্তু লম্ব বিবেচনা করা হচ্ছে। তার মানে এখানে যেটা দাঁড়ালো, প্রতিফলনের সংজ্ঞা অনুসারে আমরা জানি যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান। তার এখানে কোনো সন্দেহ নাই যে এ এম সি যতটুকু, সিএমএফ ঠিক ততটুকু। আবারও বলতেছি, এ এম সি যতটুকু, সিএমএফ ঠিক ততটুকু হবে, কম বেশি হবে না। কিন্তু কিন্তু এ এম রশ্মিটা সিপি বরাবর, অর্থাৎ তারা পরস্পর কিন্তু সমান্তরাল, একটু মনোযোগে দেখো। কিন্তু এ এম এবং সিপি যদি তারা পরস্পর সমান্তরাল হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সিএমটা কি? অবভিয়াসলি তাদের ছেদক না। টাকা দেখো, সিএম রশ্মিটা কি এই এ এমকে এবং সিপিকে পরস্পর ছেদ করতেছে না? যদি ছেদ করে থাকে তাহলে এখানে অপোজিট যে দুইটা কোণ উৎপন্ন হবে, এই অপোজিট দুইটা কোণকে আমরা কি কোণ বলতে পারবো? তারা পরস্পর একান্তর কোণ। তাহলে এখন দেখা যাক কারা কারা একান্তর কোণ। তাকে দেখো ভালো করে, এ এম সি, এই যে এই বিন্দুটা ছোট যে কোণটা, এই কোণটা, আর এম সিএফ এই কোণটা সমান, অর্থাৎ এম সিএফ এর মধ্যে এই পয়েন্টে উৎপন্ন কোণটা সমান। তাহলে কথাটা কি দাঁড়ালো যে এই এ এম সি যতটুকু, এম সিএফ, আমি সি কোণটাকে টার্গেট করতেছি, এই সি কোণটা ঠিক ততটুকু। এখন এই কোণ এবং এই কোণ, দুইটা কোণ যদি সমান হয়ে থাকে, কোন যুক্তিতে সমান আমি তাদেরকে বললাম? কারণ তারা পরস্পর একান্তর কোণ। কেন একান্তর? কারণ দুইটা রশ্মি পরস্পর সমান্তরাল। এই একই সাথে তাদের পরস্পরকে ছেদ করছে সিএম। তাহলে অপোজিট যে দুইটা কোণ উৎপন্ন হবে, এই দুইটা কোণকে আমরা কি বলতে পারবো? তারা পরস্পর কি কোণ? একান্তর কোণ। তার মানে আমি এবার বলতেছি, আমি একটু আগে বলে আসছি যে এ এম সি এবং সিএমএফ এই দুইটা কোণ সমান, ওই তোমার আপতন কোণ এবং প্রতিফলন কোণের যুক্তি অনুসারে। এখন আমি একান্তর কোণের যুক্তি অনুসারে বলতে বাধ্য হচ্ছি যে এ এম সি এবং এমসিএফ এই দুইটা কোণ সমান। তাহলে কি আমি বলতে পারি না ঘুরে ফিরে এই কোণ এবং এই কোণ সমান? তার মানে সিএমএফ এবং এমসিএফ এই দুটো কোণ সমান, এটা আমি কিন্তু বলতে পারি না? অবশ্যই বলতে পারি, কারণ আমি তখন বলছি এটা সমান, এরপরে বললাম এইটা আবার এটা সমান, তাহলে ঘুরে ফিরে এইটার এটা সমান। ধরো আমি একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝাই। সাপোজ ধরো x ইকুয়াল টু 5x, x ইকুয়াল টু 6x প্লাস 7, এইটাও x এর মান, এটাও x এর মান, তার মানে এই মান পরস্পর সমান, এটা আমি লিখতে পারি না? ঠিক ওইরকম একটা ব্যাপার যে আমি একটু আগে আমি স্বীকার করলাম যে এই মানে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, তারপর স্বীকার করছে আপতন কোণ এবং এই পাশের যে একান্তর কোণ, মানে পরস্পর যে একান্তর কোণ, এই দুটো কোণ সমান। তাহলে ঘুরে ঘুরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ যে এই দুইটা কোণ পরস্পর সমান, তার মানে এমসিএফ অ্যান্ড সিএমএফ পরস্পর দুটো সমান কোণ। যদি তাই হয়ে থাকে তাহলে এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ তুমি, সিএমএফ এ বা এমসিএফ, তুমি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ। এই ত্রিভুজটার মধ্যে যদি দুইটা কোণ পরস্পর সমান হয়, তাহলে তুমি ত্রিভুজটাকে তখন কোন ধরনের ত্রিভুজ বলবা? আমরা জানি যে ত্রিভুজের দুইটা কোণ সমান, এর ফলে কিন্তু তাদের দুইটা বাহুর পরিমাণও সমান হয়, তখন কিন্তু অবভিয়াসলি আমরা ওই ত্রিভুজটাকে কিন্তু আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারবো। কারণ আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান, দ্যাটস ওয়াই দুইটা কোণ সমান। তাহলে আমি কিন্তু তখন কিন্তু ঘুরে ফিরে বলতে পারবো যে এমএফ এবং সিএফ সমান। বলতে পারবো কি পারবো না? এমএফ এবং সিএফ সমান, এটা কিন্তু আমি তখন বলতে পারবো। এমএফ এবং সিএফ যদি সমান হয়ে থাকে তাহলে এখানে একটা উল্টা যুক্তি আছে। কি যুক্তি? সিপি এবং সিএম তারাও সমান। এখন তোমার কাছে মনে হইতে পারে ভাই এটা আবার কি বললেন? সিপি তো প্রধান অক্ষ আর সিএম তো অভিলম্ব, এই দুইটা বিষয় পরস্পর সমান হয় কিভাবে? আমার কথা হয় না কিভাবে, তুমি চিন্তা করে দেখো। যদি তুমি একটা বৃত্ত কল্পনা করো, জাস্ট একটা বৃত্ত, আমি একটু এখানে এঁকে দেখাচ্ছি, একটু সাইডে এঁকে দেখাচ্ছি। ধরো একটা বৃত্ত, এগুলো তো আসলে গোলীয় দর্পণ, তাই না? এই বৃত্তের কেন্দ্র, এইখান থেকে এইটুকু দূরত্ব যতটুকু, এইখান থেকে এইটুকু দূরত্ব কি কম বেশি হবে? এই যে প্রত্যেকটা ব্যাসার্ধ, একটা বৃত্তের ভিতরে তুমি যদি 2 কোটি ব্যাসার্ধ আঁকো, ওই 2 কোটি ব্যাসার্ধই কিন্তু অবশ্যই প্রত্যেকটা ইঞ্চ বাই ইঞ্চ সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে তুমি স্বীকার করছিলা সিপি বক্রতার ব্যাসার্ধ,
তাহলে কি সিএম বক্রতার ব্যাসার্ধ না? অবশ্যই সিএম বক্রতার ব্যাসার্ধ। যদি তাই হয়ে থাকে তাহলে সিপিকে তুমি যদি ব্যাসার্ধ মানতে বাধ্য হও, সিএমকেও তোমার ব্যাসার্ধ মানতে বাধ্য হতেই হবে। এখন তুমি এখন স্বীকার করলা তুমি সিএম এবং সিপি সমান, তার আগে স্বীকার করে আসছো এমএফ এবং সিএফ সমান। এখন কিন্তু আমি তোমাকে বলতেই পারি এমএফ এবং পিএফ সমান। বুঝতে পারছো কোথাকার যুক্তি কোথায় কি চলে গেছে? কারণ যেহেতু এটুক সমান, আবার এটা সমান, তাহলে এটা এবং এটা সমান, তার মানে এমএফ এবং পিএফ সমান। এখন এমএফ এবং পিএফ যদি সমান হয় তাহলে ঘুরে ফিরে কিন্তু পিএফ এবং সিএফ সমান, একদম কনফার্ম। পিএফ এবং সিএফ সমান হবেই হবে, কোনো সন্দেহ নেই যদি সমান হয়ে যায়। কারণ এটা আমি কোন যুক্তিতে বললাম? কারণ আমি বলছি যে এমএফ এবং পিএফ সমান। যখন এমএফ এবং পিএফ সমান বললাম, আবার তার আগে বলছি এমএফ এবং সিএফ সমান, তাহলে ঘুরে ফিরে পিএফ এবং সিএফ সমান। আমার কথা তোমার কাছে একটু গুলিয়ে যেতে পারে, তুমি বিষয়গুলো তাহলে আরেকবার দেখো। কারণ এখানে আসলে এমন একটা গোলক ধাঁধার মতো সবাই সবার সমান, সবগুলা কোণের সমান, সবগুলো বাহু সমান, ঘুরে ফিরে সব একই কাহিনী। কিন্তু একটু ঘুর পেঁচে চিত্রটা একটু বাঁকা করে আঁকা আছে, মানে চিত্রটা সোজা আঁকা আছে, বাট দেখতেছো তোমরা বাঁকা, এই জন্য তোমাদের কাছে এরকম মনে হচ্ছে। আমিও বাঁকা দেখতেছি, কিন্তু বিষয়টাকে আমি সোজা কল্পনা করতেছি, এই জন্য আমার কাছে সোজা মনে হচ্ছে। সো যদি পিএফ এবং সিএফ সমান হয়ে থাকে তাহলে এফ বিন্দু কিন্তু অবশ্যই সিপি এর মধ্যবিন্দু। তাই আমি তখন বলতেই পারি যে সিএফ এবং পিএফ যোগ করলে আমি কি পাবো? একবারে পুরো সিপি পাবো। অথবা সিপিকে অর্ধেক করলে আমি কি পাবো? এফ বিন্দু পাবো। তাহলে ঘুরে ফিরে আমি কিন্তু বলতেই পারি এই সিপি যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা কি বলবো? সেন্টার থেকে পোল পর্যন্ত দূরত্বটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ, যাকে আর দ্বারা প্রকাশ করি। আর এই পি থেকে এফ পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, যেটাকে আমরা বলি ফোকাস দূরত্ব। তাহলে ঘুরে ফিরে কিন্তু আমি বুঝতে পারলাম যে ফোকাস দূরত্ব কে যদি দ্বিগুণ করা যায় তাহলে সেটা ব্যাসার্ধ সমান হবে, অথবা যদি আমি ওই ব্যাসার্ধটাকে অর্ধেক করি তাহলে সেটা ফোকাস দূরত্বের সমান হবে। সো আমাদের এটা প্রমাণ কমপ্লিট হয়ে গেল, আমি এটা মুখে মুখে প্রমাণ করে ফেললাম। এখন তোমাদের আমি এটা একটু তুলের জন্য আমি এটা একটু ডিটেলসটা তোমাদের আমি একটু দেখাবো। আমি একটু ক্যামেরা জুম আউট করতেছি, ডিটেলসগুলো তোমরা লিখে ফেলবা, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, ডিটেলসগুলো তোমরা এখান থেকে লিখে ফেলবা, আমি যেটা মুখে বললাম সেটা লেখা আছে এখানে, ঠিক আছে? বাস, বাচ্চারা তোমরা নিজেরা কিছু মডিফাই করতে পারো। এরপর আমরা নেক্সট দেখবো কুলম্বের সূত্রের প্রতিপাদন। এটাও খুবই সোজা গাণিতিক লাইন, আর কোনো কিছুই নেই, কঠিন কোনো কিছু এখানে লিখি নেই, একদমই সোজা একটা ব্যাপার। আচ্ছা, কুলম্বের মেন সূত্র তোমরা পড়ছিলাই, এটা ওই যে মহাকর্ষীয় সূত্রটার মতো অনেকটা, যে দুইটা আধান বাহিত দুইটা বস্তুকে পরস্পর রাখলাম, একটা দ্রুত আর ডি দ্রুত বস্তুটাকে স্থাপন করলাম। তাহলে কুলম্বের সূত্র অনুসারে আমরা কি জানি যে আধানদের মধ্যবর্তী গুণফল এর সমানুপাতিক, অর্থাৎ আকর্ষণ বল মধ্যবর্তী গুণফলের সমানুপাতিক। তাহলে লিখতে পারি না যে এফ ইজ ইকুয়াল টু Q1 * Q2 ইকুয়েশন 1। আবার লিখতে পারি, তাহলে সেকেন্ড যে লাইনটা ছিল যে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু 1/d², এফ ইজ ইকুয়াল টু 1/d²। এখন একই জিনিস যদি ভিন্ন ভিন্ন জিনিসের প্রপোর্শনাল টু হয় তখন তারা তাদের গুণফলেরও প্রপোর্শনাল টু, তার মানে এটাকে পরস্পরকে গুণ করলে এফ এর প্রপোর্শনাল টুই হবে। তো দেখো আমি লিখছি 1 এবং 2 থেকে পাই এফ ইজ ইকুয়াল টু Q1 * Q2 * 1/d²। দেন আমি এখানে যে কাজটা করলাম, এই তোমরা জানো যে সমানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে দিলে একটা ধ্রুবক ইউজ করতে হয়, সেই ধ্রুবক হিসাবে আমি এখানে কে কল্পনা করলাম। কে হলো আমাদের একটা কনস্ট্যান্ট, দেখো আমি লিখছি যেখানে কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক। তাহলে এই সমানুপাতিক ধ্রুবক কে এর একটা নির্দিষ্ট মান আছে। আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা ধ্রুবক নির্দিষ্ট মান আছে, জির মান আছে বা এইচ এর মান আছে, অনেক প্রত্যেকটা ধ্রুবক নির্দিষ্ট মান আছে। তো ওই একই রকম ভাবে আমাদের এখানে কে এরও একটা নির্দিষ্ট মান আছে। কে এর মানটা হলো 1/4πε0, ঠিক আছে? এখানে তুমি দেখতে পাচ্ছ 4πε0, ε বাটন তোমাদের ক্যালকুলেটর আছে, তোমরা শিফট 32 বাটন চাপ দেওয়ার পরে, না শিফট 732 বাটন চাপ দিবা, তাহলে তোমরা এই চিহ্নটা পেয়ে যাবে। ε যে চিহ্নটাকে বলা হয় ই লেখে একটু কেটে দেওয়া নিচে, ঠিক আছে? অ্যাপসন থেকে এটা আসছে। যাই হোক, আমি এখন যেটা বলতে চাচ্ছিলাম, তোমরা এই অপশনটাকে বা এই বাটনটাকে তোমরা যদি ক্যালকুলেটরে তুলতে চাও সেক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা শিফট 732 একবার চলে আসবে, অর্থাৎ 1/4 ইন্টু পায়ের মান 3.1416 ইন্টু ওই অ্যাপসালপনাটা যে মানটা তুমি পাবা সেই মানটা লেখে তুমি ভাগ করে ফেলবে 1 দ্বারা, দেখবা যে মানটা আসছে সেই মানটা 9 × 10⁹ বা এর খুব কাছাকাছি একটা মান আসবে।
অলমোস্ট আমি দেখছি যে মানটা খুবই কাছাকাছি একটা মান আসে, ঠিক আছে, 9 × 10⁹ আসে। আর এককটা তো তোমরা জানো নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, তার মানে এটাকেই আসলে সি দ্বারা প্রকাশ করা হচ্ছে, কুলম্বের নাম অনুসারে কুলম্বের সূত্র সাপেক্ষে এটাকে সি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে মূল সূত্রটা কি দাঁড়ালো, F = C × Q1Q2/d², দ্যাটস ইট। এটা একদমই সোজা, তোমরা জানো। লাস্ট আমরা এখন যে থিওরিটা করব এটা আরও বেশি সোজা। এটা আমাদের সার্কিট অধ্যায়ের 11 নম্বর অধ্যায়ের একটা থিওরি। এটা হলো 1/P = 1/R1 + 1/R2 + 1/R3। আমরা কিন্তু সমান্তরাল বর্তিনীর তুল রোধ নির্ণয় করার জন্য বা সমান্তরাল বর্তিনীর রোধের সমষ্টি নির্ণয় করার জন্য সূত্রটা পড়ছিলাম যে 1/Rp = 1/R1 + 1/R2 + 1/R3 + or something। ওকে, এখানে Rp বলতে কি বোঝাচ্ছে, রেজিস্ট্যান্স অর প্যারালাল, অর্থাৎ সমান্তরাল বর্তিনীর যে রোধ এটা আমাকে বের করাটা। এটা আমরা সূত্রটা পড়ছিলাম, এখন শুধু আমরা একটু থিওরিটিক্যাল মাধ্যমে এই সূত্রের প্রমাণটাকে আমরা একটু দেখব। প্রথমে আমি এখানে একটা সংজ্ঞা লেখা রাখছি, সমান্তরাল সন্যোগ বা সমান্তরাল সন্নিবেশের একটা সংজ্ঞা লেখা রাখছি। তোমরা চাইলে এটা লিখতে পারো, এটা না লিখলেও চলবে, এটা লেখাটা ইমার্জেন্সি না যে তোমাকে এটা লিখতেই হবে, জাস্ট আমি তোমাদের একটু নোট আকারে এটা আমি লিখে রাখছি। ওকে, সো আমি এখন আমার মূল থিওরির প্রমাণটা আমাদের চলে যাচ্ছে। এখানে দেখো পাশাপাশি দুইটা চিত্র আছে, আমরা প্রথম চিত্রটাকে নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করব এবং শেষে গিয়ে আমরা দ্বিতীয় চিত্রের মধ্যে আসবো, তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে চিত্র 1 নম্বর যে চিত্রটা আছে, একটি সমান্তরাল সন্নিবেশ দেখানো হয়েছে। সমান্তরাল বলতে দেখো যে লাইন R1 R2 R3 তিনটা কিন্তু সেপারেটলি আছে, এটা তোমাদের জন্য খুব জানা, এগুলো তোমাদের আমি সার্কিটটা অনেক ভালো করে তোমাদের দেখাইছি। যেখানে R1 R2 এবং R3 তিনটা রোধ এক প্রান্তে A বিন্দুতে এবং অপর প্রান্তে B বিন্দুর সাথে যুক্ত আছে। দেখো তিনটা রোধ, এই একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এটাকে A বিন্দু ধরলাম, আর একটা বিন্দু এটাকে B বিন্দু ধরলাম। এই তিনটা রোধ কিন্তু পরস্পর দুইটা বিন্দুতে যুক্ত আছে, R1 R2 এবং R3 তিনটা রোধ, ঠিক আছে। এরপরে দেখা যাক, ধরি A এবং B বিন্দুর বিভব পার্থক্য VA এবং VB। তোমরা জানো যে প্রত্যেকটা বিন্দুতে বিভব পার্থক্য বিদ্যমান থাকবে, সো VA এবং VB ধরলাম এবং VA > VB। তাহলে মূল বর্তনীর তড়িৎ প্রবাহ এখানে কাজ করবে, যেহেতু এখানে তুমি ইলেকট্রিক সার্কিট সম্পন্ন করেছো, তোমার এখানে কিন্তু তড়িৎ প্রবাহ কিন্তু কাজ করবে, এটা কেন প্রকাশ করলাম, I দ্বারা। আচ্ছা, তাহলে A বিন্দুতে এসে 3 ভাগে বিভক্ত করা হলো, যেহেতু লাইনটা দেখতে পাচ্ছি তিনটা ভাগ হয়ে গেছে, R1 R2 R3 তিনটা পার্টে ভাগ হয়ে গেছে, তাহলে তিনটে পয়েন্টের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে B বিন্দুতে এসে মিলিত হবে। তার মানে A তে যখন ছিল, একটু তাকায় দেখো, এই পর্যন্ত লাইনটাই যেখান থেকে আসলো, প্লাস থেকে লাইনটা শুরু হয়ে এতে আসলো, আসার পর 3 ভাগে ভাগ হয়ে গেছে, R1 R2 R3 ভাগ হওয়ার পরে আবার তারা একসাথে হয়ে তারপরে এই যে B বিন্দুতে এসে পৌঁছাইলো, তারপরে এখান থেকে মাইনাসের প্রান্তের মধ্যে চলে আসলো। সার্কিটটা এভাবেই সম্পন্ন হয়েছে, তাই না? তো ওই জিনিসটাই আমি এখানে লিখছি যে R1 R2 R3 এই বিন্দু থেকে ঘুরে তারপর B বিন্দুর কাছে আসলো, অর্থাৎ R1 R2 R3 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান I1 I2 এবং I3 এর সমষ্টির সমান। তার আমি লিখতেই পারি সরাসরি I = I1 + I2 + I3 = সমীকরণ 1। আমরা কিন্তু তোমার ওহমের সূত্র অনুসারে পড়ছিলাম যে I = V/R, অর্থাৎ মূল লাইনটা ছিল V = I, এই লাইনটা ছিল, সেখান থেকে আমরা পড়ছিলাম যে V বা I = VR, V/R। I বলতে তড়িৎ প্রবাহ, V বলতে বিভব পার্থক্য, R বলতে রোধ বোঝাচ্ছে। এখন এখানে কথা হচ্ছে যে আমরা কিন্তু যেহেতু বুঝতেই পারছি যে এখানে বিভব পার্থক্য কাজ করতেছে A এবং B এর মধ্যে, এবং A বিন্দুর বিভব পার্থক্য আমরা ধরছি VA এবং B বিন্দুর বিভব পার্থক্য আমরা ধরছি VB। দেখো আমরা কিন্তু A বিন্দুর বিভব পার্থক্য VA কল্পনা করছি, B বিন্দুর বিভব পার্থক্য আমরা VB কল্পনা করছি। তাহলে সেক্ষেত্রে I1 = কি হবে, একই কথা, VA - VB/R1, I2 কি হবে, VA - VB/R2, I3 কি হবে, VA - VB/R3, সব একই রকম, জাস্ট খালি V/R V/R V/R। I1 এর জন্য R1, I2 এর জন্য R2, I3 এর জন্য R3, এটা বুঝতে পারছি। একটু আগে আমরা দেখলাম যে টোটাল রোধের সমষ্টি মানে টোটাল তড়িৎ প্রবাহের সমষ্টি কত, I = I1 + I2 + I3। এখানে I1 এর যে মানটা বের করছি VA - VB/R1, I2 এর যে মানটা বের করছি VA - VB/R2, I3 যে মানটা বের করছি VA - VB/R3। এই তিনটা মান আমরা এই 1 নংয়ের মধ্যে লিখে যোগ করব, আমরা বসাই দিলাম, মান বসাই দিলাম। সো এখানে দেখো I1 এর জায়গায় আমি লিখলাম, I2 এর জায়গায় আমি লিখলাম, I3 এর জায়গায় আমি লিখলাম। এখানে VA - VB আমি কমন নিতে পারি না, উপর থেকে সবগুলো থেকে VA - VB আমি উপর থেকে কমন নিলাম, থাকলো 1/R1 1/R2 1/R3। এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। একটা ক্যালকুলেশন করলাম, আর কোনো কিছুই না, কিছু প্রথমে ডিটেলস লিখলাম সার্কিট সম্পর্কে, ডিটেলস লেখার পর আমি কিছু ক্যালকুলেশন করে আমি সমীকরণ 1 এবং 2 তৈরি করলাম। এরপরে আমাদেরকে এখন এই দ্বিতীয় চিত্রের সাহায্য নিতে হবে, তাহলে আমরা প্রমাণ কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয় চিত্রের মধ্যে R1 R2 এবং R3 তিনটা রোধের পরিবর্তে আমি RP মানের রোধ কল্পনা করতেছি এখানে, কারণ আমি কিন্তু জানি যে সবগুলোকে যেহেতু আমি সমান্তরালে করছি, সেক্ষেত্রে আমি এটাকে RP লিখলাম, জাস্ট আমি RP লিখলাম, RP রেজিস্ট্যান্স অফ প্যারালাল, এটাকে RP লিখলাম। এই যে A এবং B আমি উভয় রাখলাম, জাস্ট খালি এই তিনটা রোধকে একসাথে আমি RP লিখলাম এখানে, ঠিক আছে।
বোঝার সুবিধার্থে। তোমরা যখন বড় বড় সার্কিট যখন আমি করাইছি তখন কিন্তু আমি ওই সার্কিটগুলোকে ছোট করে কীভাবে করে কল্পনা করে তারপরে সেটাকে সমাধান করতে হয় সেটা কিন্তু শিখেছিলাম। এরকমই একটা ব্যাপার যে আমি পুরো সার্কিটটাকে ছোট করে আরপি লেখে কল্পনা করবো যেন আমাদের ক্যালকুলেশনটা খুব সুন্দরভাবে ফিনিশিং হয়। ওকে, এখন তাহলে কি হবে, এখানে এ এবং বির মধ্যে বিয়োগ পার্থক্য কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ আরপি এর মধ্য দিয়ে মূল প্রবাহ যদি আই হয়ে থাকে তাহলে সূত্রটা কি হবে, একই রকম ওই আগের মতনই, আই সমান ভিএ মাইনাস ভিবি বাই কি হবে আরপি। একটু আগে লিখছিলাম আই সমান ভিএ মাইনাস ভিবি বাই আর ওয়ান, আই সমান ভিএ মাইনাস ভিবি বাই আর টু, আই সমান ভিএ মাইনাস ভিবি বাই আর থ্রি। ওই একই রকমভাবে যদি আরপি হয়ে থাকে তাহলে কি লিখবো, আই সমান ভিএ মাইনাস ভিবি বাই আরপি। এটাকে আমি লিখলাম 3 নং। এই যে আয়ের মানটা, এই আয়ের মানটা আমাকে যে কাজটা করতে হবে, 2 নং এর এইখানে যে একটা আই ছিল না, এই যে এই পাশে আই ছিল, সেইখানে মানটা বসাবো। অর্থাৎ আমি 3 নং এর মান 2 নং এ বসিয়ে পাই সমীকরণের মতো। আমি 3 নং এর মান এখানে 2 নং এ বসায় দিছি। এরপরে এই পাশ থেকে ভিএ মাইনাস ভিবি, এই পাশ থেকে ভিএ মাইনাস ভিবি দুই পাশ থেকে কাটাকাটি যায়, থাকলো 1/rp = 1/r1 + 1/r2 + 1/r3, বাস প্রমাণিত, কমপ্লিট। খুবই সোজা ছিল, খুবই সোজা ছিল, এবং জাস্ট আমি এটা প্রমাণ করে ফেলতে পারলাম। সো ফাইনালি আমাদের থিওরি অফ ফিজিক্স শিটটা আশা করি সম্পূর্ণরূপে তোমাদের পড়ানো হয়ে গেল। এই শিটটা খুবই সহজ ছিল, তবে থিওরিগুলো তোমাদের কিন্তু লিখে রাখতে হবে, এই জন্য তোমাদের মোটামুটি বেশ খানিকটা সময় লাগবে থিওরিগুলোকে ভাষাটা সুন্দর করে গুছিয়ে লেখা, চিত্রটা প্রপারলি আঁকা, এবং যে ইকুয়েশনগুলো আছে ইকুয়েশনগুলো খুব দেখে শুনে করা, ফাইনালি প্রমাণ করার লাইনগুলোকে ভালো মতো বোঝা, তাহলেই পরীক্ষার মধ্যে থিওরিগুলো যদি একটা দুইটা আসে হয়তো তোমরা সেখান থেকে ভালোভাবে অ্যান্সার করতে পারবা। সো ফাইনালি আমাদের এটা কমপ্লিট। নেক্সট হয়তো আমি নেক্সট কোনো টপিকের উপর ভিডিও আলোচনা করবো। সো আজকে এই পর্যন্তই, বাই।